সাহিত্য সমাহার, বাংলা গল্পের ঠেক। সেই মুখখানা যেন আজও ভুলতে পারিনি। সত্যি এমন একটি মুখ এক এক সময় আমাদের চোখে পড়ে, যা কখনো বুঝি মনের পাতা থেকে মুছে যায় না। সে মুখের কোথায় যেন এক বিশেষত্ব মনের পাতায় গভীর আঁচড় কেটে যায়। আর সেই মুখখানা যখনই ভেসে উঠেছে, তখনই মনে হয়েছে কেন এমন হলো। শেষের সেই বিয়োগান্ত দৃশ্যের জন্য দায়ী কে? কিরিটির মতে সেই অদৃশ্য অমোঘ শক্তি, নিয়তি। কিন্তু সত্যি কি তাই? নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ আপনারা শুনছেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী মন পবন। নিহার রঞ্জন গুপ্ত জন্ম 6 জুন 1911 সালে। কোন্নগর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে আইএসসি ডিগ্রি অর্জনের পর তিনি কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন। এরপর তিনি লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। এরপর তিনি মেজর পদে উন্নীত হন। পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগ দেন। তাঁর লেখা উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত কিরিটি অমনিবাস পঞ্চম খণ্ড থেকে। গল্পের মুখ্য ভূমিকায় কিরিটি, সুব্রত এবং নির্মল শিববাবু। শুনতে থাকুন সাহিত্য সমাহারের আজকের নিবেদন, নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী মন পবন। কিস্তি। কথাটা বলে কিরিটি হাত তুলে নিল। দেখলাম শুধু কিস্তিই নয়, মাত একেবারে। তার পরপর 3 বার মাত হলাম এইবার নিয়ে। তুস। অদূরে সোফায় বসে কৃষ্ণা একটা নভেল পড়ছিল। কিরিটি রায় যখন, তখন মাত হওয়াটাও তো তোমার গৌরবেরই সামিল ঠাকুরপো। কিরিটি স্ত্রীর দিকে একবার আর চোখে তাকালো মাত্র। তবে তোমাকে একটা সংবাদ দেওয়া কর্তব্য বলে বোধ করছি। ভদ্রলোক নিজেও এবারে মাত হয়েছেন। কি বললে? বললাম আপনিও এবারে মাত হয়েছেন। মাত হয়েছি? হ্যাঁ। ব্যাপার কি কৃষ্ণা? সে তো অতিশয় প্রাঞ্জল। বেচারে নির্মল শিব সাহেব না বুঝলেও আমি কিন্তু বুঝতে দেরি করি। তোকে বলা হয়নি সুব্রত, গত 1 মাস ধরে নির্মল শিব সাহেব আমাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। নির্মল শিব সাহেবটিকে? আরে সেই যে একদা ব্যারাকপুর থানার ওসি। এখন তো উনি হেডকোয়ার্টারে বদলি। ওই মোটা সোটা নাদুস নুদুস নারুগোপালটাই ভুরিয়াল ভদ্রলোক, যার পায়ে সব জুতোই বড় হতো কারণ চৈনিক ভাঁচের ছোট পদযুগল। হ্যাঁ, তা তোকে তো হঠাৎ অতিষ্ঠ করছে বললি, মানে ব্যাপারটা কি? আর বলিস না তার কথা, আমিও শুনবো না, সে শোনাবেই আমাকে। অত ভনিতার প্রয়োজন নেই। তুমি জেনেও না জানার ভান করছো 1 মাস ধরে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, পরাজয় স্বীকার করছি, হার মানছি। হ্যাঁ, তাই স্বীকার করো। তোমার কাছে হার মানি, সেই তো মোর জয়। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? ওই যে এসে গিয়েছেন, জুতো। হ্যাঁ রে, মনে নেই তোর? আরে নির্মল শিব সাহেবের সেই বিখ্যাত রসিকতা, কে যায় জুতো, কার না ভুঁড়ির। ভুঁড়ি কার? ভুঁড়ি যার। সত্যি সত্যি তিনি ঘরে ঢুকলেন। মুখটা কুঞ্চিত করে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন। কি আশ্চর্য! আরে সুব্রত বাবু না? নমস্কার, চিনতে পেরেছেন তাহলে? চিনব না মানে? কি আশ্চর্য! বসুন নির্মল শিব বাবু। কি আশ্চর্য! বসবো না? বসবার জন্যই তো আসা। কথাগুলো বলতে বলতে জাঁক করে বসলেন নির্মল শিব সাহেব। কি ব্যাপার বলুন তো নির্মল শিববাবু? কি আশ্চর্য! কিছুই জানেন না? না, সত্যিই জানি না। কি আশ্চর্য! সে এক বিশ্রী নাজেহালের ব্যাপার মশাই। স্মাগলিং হচ্ছে খাঁটি সোনা। গোল্ড? হ্যাঁ, খাঁটি গোল্ড। এন্তার স্মাগলিং হচ্ছে মশাই।
নির্মল শিব বাবুর মুখে গোল্ড আর স্মাগল কথাগুলো শুনেই বুঝে গিয়েছিলাম এবার বক্তব্য কোন দিকে যাচ্ছে। কিছুই খবর রাখেন না দেখছি। আদার ব্যাপারই আমি, ওসব সোনাদানার ব্যাপার। কিন্তু কিরিটির শরণাপন্ন হয়েছেন যখন। সাধে কি আর হয়েছি মশাই, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কাস্টম, স্পেশাল ব্রাঞ্চ, সবাইকে চোখে ধুলো দিয়ে এতদিন ধরে যাকে বলে সবাইকে বুদ্ধু বানিয়ে দিল। বুদ্ধু? তা না হলে বলছি কি, তা কোনো হদিশই করতে পারলেন না এখনো? কি আশ্চর্য, কি বললাম তবে? তা যেন হলো, কিন্তু ব্যাপারটা হঠাৎ নজরে এলো কি করে? কিরিটি তখনও চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে পাইপ টানছে। চোখ বন্ধ থাকলেও বোঝাই যাচ্ছিল তার শ্রবণেন্দ্রিয় জাগ্রত, সব শুনছে নিঃশব্দে। কি আশ্চর্য, সেও এক অদ্ভুত ব্যাপার। কিরকম? একটা চিঠি। চিঠি? একটা বেনামা চিঠি। কর্তাদের টনক নড়ে উঠেছে আর প্রাণান্ত হয়েছে আমাদের। তা চিঠিটা আপনি দেখেছেন? তাহার দেখিনি। কি আশ্চর্য, কি আশ্চর্য। কি লেখা ছিল চিঠিতে? মুখস্থ করে ফেলেছি। লিখেছে, মাননীয় কমিশনার বাহাদুরের সমীপেশু। বলুন দেখি সুব্রত বাবু, পাকামিটা কোথায়? একটু তো। চিঠিতে লিখেছে, আপনি কি খবর রাখেন স্বাধীন ভারত থেকে একদল চোরা কারবারি কত সোনা গত 1 বছর ধরে পাকিস্তানের ভিতর দিয়ে আমেরিকায় চালান করে দিয়েছে এবং আজও দিচ্ছে। আরও লিখেছি, আরও এইভাবে চললে আর 2 বছরের মধ্যে এদেশে 1 তোলাও সোনা থাকবে না। বলেন কি, সত্যি নাকি? কি আশ্চর্য, চিঠিতে তো তাই লেখা আছে। পুরো চিঠি তো নাও হতে পারে। আপনি বুঝি তাই ভাবছেন সুব্রত বাবু? মানে হয়তো কেউ ইচ্ছে করেই আপনাদের একটু নাজেহাল করতে চাইছে। না না মশাই, ব্যাপারটা সত্যি গুরুতর। গত 2 বছর ধরে আমরা খবর পেয়েছি স্মাগলিং চলছে তো। এই মুহূর্তে কিরিটি প্রথমবারের মতো কথা বলল। নির্মল শিব বাবু, আগে চিঠিটা আপনারা পেয়েছিলেন কিভাবে, হাতে না ডাক মারফত? কি আশ্চর্য, বেনামা চিঠি তো, মানে ডাক মারফতেই আসে সব সময়। আচ্ছা, চিঠিটা হাতে লেখা না টাইপ? টাইপ। টাইপ। খামে ছিল না পোস্ট কার্ডে? খামে। ডাকঘরের ছাপ দেখেছেন? কি আশ্চর্য, অবশ্যই ভবানীপুর পোস্ট অফিসের ছাপ। চিঠিটা যদি সত্যি সত্য হয় তাহলে একদিক দিয়ে তো নিশ্চিন্ত হওয়াই যায়। নিশ্চিন্ত মানে? দলে ভাঙন ধরেছে, কারণ না কারোর মধ্যে মির্জাফর জন্ম নিয়েছে। এখন শুধু পলাশির যুদ্ধের অপেক্ষা মাত্র। কি আশ্চর্য। ইতিহাস নিজের বারবার পুনরাবৃত্তি করে মিস্টার নির্মল শিব। একটা কথা জানেন তো, হিস্ট্রি অলওয়েজ রিপিটস ইটসেলফ। দোহাই আপনার মিস্টার রায়, আর কষ্ট দেব না, কিন্তু একটা বুদ্ধি বাতলান। কিরিটি আবার চুপ। মিস্টার রায়, বুঝতে পারছেন না কি বিপদে পড়েছি আমি? অবশ্যই শেষ পর্যন্ত কিরিটি নির্মল শিব সাহেবকে সাহায্য করেছিল, আর যদি না করত তাহলে সোনা পাচারের কাহিনী কতদিন চলত কে জানে। এবং সে কাহিনীও ছিল অত্যন্ত বিচিত্র। তবে এটাও ঠিক, কৃষ্ণা সেবারে যদি হঠাৎ ওইভাবে খোঁচা দিয়ে সিংহকে না জাগাত, তবে নির্মল শিববাবুর শিবত্ব প্রাপ্তি হতো না কখনোই। আর আমরা দর্শন পেতাম না চিরঞ্জীব কাঞ্জিলালের। চিরঞ্জীব কাঞ্জিলাল, তিলোত্তমা, তিলোত্তমা সম্ভব কাব্য। বারবার মনে হয় কি বিচিত্র এই দুনিয়া। কিন্তু যা বলছিলাম, কিরিটির ওই ধরনের নিরাসক্তির কারণটা নির্মল শিববাবুর জানা না থাকলেও আমাদের, মানে আমার আর কৃষ্ণার জানা ছিল খুব ভালোই। সে এক ব্যাধি। মাঝে মাঝে কিরিটি এমনভাবে শামুকের মতো নিজেকে গুটিয়ে ফেলত, তাকে টেনে বার করা দুঃসাধ্য হয়ে উঠত। এই আত্মসমাহিত পর্বের সময়ই প্রতিদিন নির্মল শিববাবু এসে ফিরে যেতেন, অবশ্যই কোনো সাড়া না পেয়ে। শেষমেশ একদিন তিনি কৃষ্ণার কাছে আত্মসমর্পণ করলেন।
আমাকে বাঁচান মিসেস রায়, আমি একেবারে অনন্য পাই। নির্মল শিব বাবু, মহাদেবটি তো এখন জেগে ঘুমোচ্ছে, নিজের ধ্যানে নিজেই ঊর্ধ্বনেত্র, এখন কিছুই কানে যাবে না ওর। তবু কৃষ্ণা হাল ছাড়েনি। তার নানা রকম চেষ্টাতেও কিরিটি নির্বিকারই রয়ে গেল। শেষ পর্যন্ত কিস্তিমাতের মোক্ষম মুহূর্তে কৃষ্ণার ছোট্ট একটা মন্তব্য জাগিয়ে তুলল ঘুমন্ত সিংহকে। নির্মল শিববাবু, আগে মোহিনীমোহন চৌধুরীর কথা মনে আছে আপনার? মোহিনী মোহন মানে আমাদের সেই ব্রাদার অফিসার? হ্যাঁ, মনে আছে বই কি। অকস্মাৎ উবে গেলেন মাস 6 আগে, এখনো কোনো পাত্তাই করতে পারেনি কর্তৃপক্ষ। তার কথাই বলছিলাম। আপনার তো শুধু মাতৃদেবী নন, আপনার স্ত্রী ও পঞ্চকন্যাও আছে। একসঙ্গে 12 জোড়া চোখ কাঁদতে শুরু করলে তার দৃশ্য কল্পনা করাও কঠিন। সোনার কারবারিদের হৃদয়টাও বোধ হয় সোনার মতোই নিরেট। তখনও আমি বুঝতে পারিনি কিরিটি কোন দিকে মোড় নিচ্ছে। নির্মল শিববাবু, বলুন। এই কলকাতা শহরে ঠিক তখনই একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, আপনার মনে আছে নিশ্চয়ই? কোন হত্যাকাণ্ড? অনেক তো হয়। দ্বিতীয় হত্যাকাণ্ডটা, যেটা ঘটে মোহিনীমোহনের নিরুদ্দেশের ঠিক 7 দিন পরেই। মানে দুটো ঘটনায় যদি পাশাপাশি রাখেন, 2 এ 2 4 হয় নাকি? হে শোনা নয় নির্মল শিববাবু, মায়ামৃগ। এখানে মৃত্যুবান কখন যে কোন দিক থেকে এসে বিঁধবে তা তো আর ঠিক বলা যায় না। এই কথাতেই নির্মল শিব যেন হাওয়া বেরোনো বেলুনের মতো চুপসে যায়, কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আমার মনে পড়ে যায় সেই 6 মাস আগেকার ঘটনা। এক নির্মম হত্যাকাণ্ড, টুকরো টুকরো দেহাংশ। বালিগঞ্জ স্টেশন থেকে কালীঘাট ব্রিজের ওপারে বেলভিডিয়ার পর্যন্ত ছড়ানো। এক বিখ্যাত সার্জনের সাহায্যে দেহ একত্র করে তারপর সেলাই করা হয়েছিল। তবু কোনো পরিচয় পাওয়া যায়নি, কোনো চামড়া, নখ বা কেশর ছিল না। নারী না পুরুষ সেটা বোঝারও উপায় ছিল না। কিরিটিকে ডেকে নিয়ে গিয়ে সেই সেলাই করা দেহ দেখানো হয়েছিল। সে বলেছিল ওটার একটা ছবি তুলে রাখতে, আর ওই তল্লাটটা ভালো করে তল্লাশি করতে। কিন্তু তখন কিরিটি ছিল তার স্বভাবসিদ্ধ নিরাসক্তির মধ্যে। তবে সেই সময় কিরিটি আর একটা কথা বলেছিল, যার মধ্যে মোহিনীমোহনের নিরুদ্দেশের সঙ্গে একটা সূক্ষ্ম যোগাযোগের ইঙ্গিত ছিল। কিন্তু কর্তৃপক্ষ তারা মনে করত মোহিনীমোহন চৌধুরী সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন। আরেকটা ঘটনাও ঘটেছিল তখন। মোহিনীমোহনের মা নিরুদ্দেশের 5 দিন পর হরিদ্বার থেকে একটা চিঠি পান। চিঠিতে লেখা, আমি চললাম, আমার খোঁজ করো না, ইতি মোহিনী। কর্তৃপক্ষ সেই চিঠি পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে। নাজেহালের হাত থেকে এক প্রকার মুক্তি। কিন্তু কোন হত্যাকাণ্ডের কথাটা বলছিলেন মিস্টার রায়? কিরিটি সংক্ষেপে সেই বিভৎস হত্যাকাণ্ডের বিবরণ দিল। আই সি, আপনি সেই হত্যাকাণ্ডের কথাটা বলছেন? হ্যাঁ, সেটাই। কিন্তু কিন্তু মোহিনীমোহন তো সন্ন্যাস নিয়েছেন, চিঠি আছে তার প্রমাণ। হ্যাঁ, সেই চিঠি। কিন্তু সে চিঠি যে সত্যি তারই লেখা, তার তো কোনো অবিসংবাদী প্রমাণ আমরা পাইনি নির্মল শিববাবু। সে কি, পেয়েছি বই কি। তার মাই তো ছেলের হাতের লেখা থেকে চিনেছিলেন। না 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 না। মানে তখন মোহিনীমোহনের মায়ের চোখে ছানি পড়েছিল। তিনি ঠিক মতো কিচ্ছু দেখতে পেতেন না। ছানি পড়েছিল? কিন্তু আপনি জানলেন কি করে? মোহিনীমোহনের ছোট একটা ভাই ছিল, আপনি জানতেন? হ্যাঁ, রমণীমোহন। সেই ভাই আমার কাছে এসেছিল তাদের সাহায্য চেয়ে। তার মুখেই শুনেছিলাম তার মায়ের চোখে ছানি পড়ার কথাটা। আমি সেদিন আপনাদের কর্তৃপক্ষকে সবটাই জানিয়েছিলাম। সেই চিঠি মোহিনীমোহনের হাতের লেখা, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ কিন্তু নেই। তবে কি আপনি মনে করেন সে সত্যি মৃত্যুবরণ করেছে? আজ্ঞা হ্যাঁ, সোনার হরিণের পেছনে ছুটে তার অকাল মৃত্যু হয়েছিল, খুবই নির্মমভাবে। ইতিমধ্যেই লক্ষ্য করছিলাম
নির্মল শিব সাহেবের উৎসাহ ধীরে ধীরে নির্বাপিত হয়ে এসেছে। তাহলে দেহটা গেল কোথায়? আপনারা খুঁজে পেতেন ওটা, তবে আপনারা মন দিয়ে খোঁজেননি, তাই পাননি। তবে কি এবার পাবো? পাবেন। ঠিক তখনই কৃষ্ণা জংলির হাতে চায়ের ট্রে নিয়ে ঘরে প্রবেশ করল। আমি আর কিরিটি ধুমায়িত চায়ের কাপ হাতে তুলে নিলাম, কিন্তু নির্মল শিব সাহেব জংলির মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, চা নয়, আমাকে এক গ্লাস জল দাও। নিন নিন, চা খান। চা খাবো? হ্যাঁ, খান। আরে মশাই, মৃত্যুকে ভয় করলে আপনাদের চলে? আপনাদের তো জীবন মৃত্যু সব পায়ের বৃত্ত। অতঃপর চা নয়, চিরতার জলের মতো করে চুমুক দিয়ে গলধকরণ করলেন নির্মল শিব সাহেব। কি আশ্চর্য, এই যে দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে একবারে সাপ বেরুলো। হ্যাঁ, ঢোড়া সাপ নয়, একেবারে জাত সাপ। যাকে আপনাকে আমি সাহায্য করবো নির্মল শিববাবু, তবে একটা আমার ছোট্ট শর্ত আছে। আপনি কাউকে এই কথাটা জানাতে পারবেন না যে এই কেসে আমি যুক্ত হয়েছি। বেশ। আপনার কর্তৃপক্ষকেও এই কথাটা আপনি কিন্তু কোনোভাবেই জানাতে পারবেন না। তাই হবে। সেদিনকার মতো নির্মল শিব সাহেব উঠে পড়লেন। নির্মল শিবের যাওয়ার পর আধ ঘন্টা কিরিটি স্থির হয়ে বসে রইল, চোখ বন্ধ। বুঝলাম সে নির্মল শিবের কথাগুলোই ভাবছে। অগত্যা আর বসে থাকা বৃথা। উঠে পড়ব করছি, হঠাৎ কিরিটি চোখ মেলে বলে উঠল, চল সুব্রত, একটুখানি সন্ধ্যার হাওয়া খেয়ে আসা যাক পদব্রজে। এখন মানে এই গরমে? চল চল চল, বেশ পুরপুরে দক্ষিণা হাওয়া বইছে দেখবি। সত্যি কিরিটি উঠে দাঁড়ালো, আর তখনই ঘরে ঢুকলো কৃষ্ণা। সত্যি বেরোচ্ছ নাকি? হ্যাঁ যাই, অনেকদিন বাইরে পা দিইনি, দেখে আসি ভবানীপুর অঞ্চলটা কতটা ঠিক বদলে গেছে। কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল। ভাগ্যিস দাবায় আজ তুমি মাত হয়েছিলে, নচেত 6 মাস ধরে ও ঘরের বাইরে এক পা ফেলেনি। তাতে তো তোমার খুশি হওয়ার কথা কৃষ্ণা। না ভাই, ওকে এভাবে নিষ্ক্রিয় দেখলে আমার ভয় করে। ও তখন কেমন একটা অন্য মানুষ হয়ে যায়। হবেই তো, প্রতিভা তো সর্বদাই একাকী, আত্মকুণ্ডলিত। আমাদের কথার মধ্যে কিরিটি প্রস্তুত হয়ে ফিরে এসে বলল, চল। দুজনে রাস্তায় বের হলাম। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। চারপাশে দোকানে দোকানে জ্বলে উঠেছে আলো। মিথ্যে বলেনি কিরিটি, বাইরে এক আশ্চর্য রকমের মিষ্টি দক্ষিণা হাওয়া বইছিল। সারাদিনের তাপের পর এই ঝিরঝিরে হাওয়াটা সত্যিই যেন আরামদায়ক। কিন্তু কিরিটি যেন হঠাৎ চুপসে যায়, একেবারে নিঃশব্দে হাঁটতে হাঁটতে কেবল চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে থাকে। চাকরিজীবীদের ঢল, রাস্তায় বাসে ট্রামে বাদুর ঝোলা ভিড়। সুব্রত, শেষ কবে আদমশুমারি হয়েছে একটু বলতে পারবি আমাকে? আদমশুমারি? কেন? না তাই বলছি, বোধহয় বহুদিন হয়নি। জনসংখ্যা তো বাড়ছেই, আর সেই জন্যই তো খাদ্যাভাব, বাসস্থানের অভাব, ক্রাইম সবই তো বাড়ছে। তবু লোকগুলোকে বাহবা না দিয়ে আর পারি না। কোন লোকগুলোকে? যারা স্বর্ণর ব্যবসায় নেমে নির্মল শিবের মাথার চুল একদম ধবধবে সাদা করে দিল। ভেক না নিলে তো ভিক্ষা মেলে না। তা ওরা কিসের ভেক নিচ্ছে জানিস? চড়ক ভাঙার কাছাকাছি এসে কিরিটি হঠাৎ থেমে গেল। কিরে, থামলি কেন? ওই নিয়ন বোর্ডটা দেখছিস, লাল সবুজ ঝিলিক মারছে যেটা, এটা কি মাস 6 আগে এখানে ছিল? আমার দৃষ্টি সামনে গিয়ে ঠেকল। 4 তলা নতুন বাড়ির মাথায় জ্বলছে এক বিশাল নিয়ন বোর্ড, ওভারসিজ লিঙ্ক। নিচে লেখা, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এই বাড়িটা নতুন না রে সুব্রত? একেবারে নতুন নয়, বছরখানেক আগে তৈরি হয়েছে। আর ব্যবসাটাও নতুন বলেই মনে হচ্ছে। ফুটপাথে দাঁড়িয়ে কিরিটি বাড়িটা ভালো করে লক্ষ্য করতে লাগলো।
দোতলা, 3 তলা, 4 তলা, সবই ফ্ল্যাট সিস্টেমে ভাড়া দিয়েছে। কিন্তু কি? ব্যবসার আড্ডা ছেড়ে এখানে এসে এই জাঁকজমক। হয়তো অঞ্চলে মনের মতো বাড়ি পাইনি। বলতে বলতেই দেখি কিরিটি ওভারসিজ লিঙ্কের দরজার দিকে এগোচ্ছে। আরে চললি কোথায়? ওই দেখো। চল একবার ঢুঁ দিয়ে আসি। দরজা তো খোলাই আছে। কিন্তু তোর হঠাৎ এই অর্ডার সাপ্লাই অফিসে দরকার কি? আমি এখন খ্যাপা হয়ে পরশ পাথর খুঁজছি। চল। দরজার গোড়াতেই চাপদাড়ি শিখ দারোয়ান রাইফেল হাতে বসে আমাদের দেখে সেলাম দিয়ে কাছে স্প্রিং ডোর ঠেলে পথ করে দিল। ঠান্ডা হাওয়া। বুঝলাম এটা এয়ার কন্ডিশনড হলঘর। দেওয়ালে ফ্লোরোসেন্ট টিউব লাইটে সাদা আলো, ঝকঝকে চেয়ার টেবিল, দামি কার্পেট, 3টে কাঠের পার্টিশন করা কিউবিক্যাল। কাউন্টারের ওপারে 2-3 জন কাগজপত্রে ব্যস্ত। কি চাই? বড় সাহেব আছেন? না, সেক্রেটারি দিদিমণি আছেন। তাকে বলো একজন বাবু জরুরি কাজের জন্য দেখা করতে চান। বসুন, খবর দিচ্ছি। বেয়ারা এক কিউবিকলের সুইং ডোর ঠেলে ভেতরে ঢুকে পড়ল। আমরা বসে রইলাম। ভাবছিলাম কিরিটির এই আচমকা ঢুকতে যাওয়ার উদ্দেশ্যটা কি? এটাই কি চোরাই সোনার কেন্দ্র? চলুন। কিউবিকলের ভেতরে প্রবেশ করলাম। সুমিষ্ঠ এক নারী কণ্ঠ আহ্বান করল, বসুন। না, কণ্ঠস্বর নয়, সুরলহরী যেন। সৌন্দর্য, বুদ্ধি আর সাজসজ্জায় অতুলনীয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল সেই চোখের দৃষ্টি, তীক্ষ্ণ, ধারালো, ছুরির মতো কিরিটির দিকে তাকানো। আপনাদের জন্য কি করতে পারি বলুন? আপনাদের ম্যানেজারের সাথে একটু আমার দরকার ছিল। মিস্টার মল্লিক এখন নেই, কাল দুপুরে আসুন। তবে অর্ডার সাপ্লাইয়ের কিছু হলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই অর্ডার সাপ্লাই। আমার কেমিক্যাল কারখানা আছে, ফরেন অর্ডার পেয়েছি আর আপনাদের মাধ্যমেই সাপ্লাইটা করতে চাই। ও, কিন্তু আমরা সে ধরনের সাপ্লাই করি না। অসুবিধা নেই, আমি ওভাররাইডিং কমিশন দিয়ে দেবো। কাল ম্যানেজার মিস্টার মল্লিকের সঙ্গে দেখা করুন, আমি তাকে কথাটা জানিয়ে রাখব। কি নাম বলবো? কিরিটি কিছু বলতে যাচ্ছিল, তখনই বাইরে এক পুরুষ কণ্ঠ। আরে ছাড় তোদের ওই সেক্রেটারি দিদিমণি, ঘরে লোক আছে বলছে, তার বাপ দেখবে। আমি আর্থার হ্যামিল্টন। এই চিৎকারে দেখলাম তরুণী, অর্থাৎ সেই সুরসঙ্গম তিলোত্তমা, তার মুখ থেকে মুহূর্তেই সমস্ত অমায়িক ভাব যেন উবে গেল। সেই মুহূর্তে তরুণীর মুখখানা তো বটেই, সারা দেহ যেন এক নিমিষে কঠিন ও রিজু হয়ে উঠল। পাশের একটা প্যাড আর পেন্সিল হাতে তুলে নিয়েছিল সে, সম্ভবত কিরিটির নাম লেখার জন্য। পর মুহূর্তে এক দমকা হওয়ার সাথে ঘরের সুইং ডোর ঠেলে ভেতরে ঢুকল এক আগন্তুক। আমরা যে ঘরের ভেতর বসে আছি তাতে যেন তার এতটুকুও ভ্রুক্ষেপ নেই। আমি জানতে চাই সীতা, তুমি আমার কাছে ফিরে যাবে কিনা? সে ইয়েস অর নো। আমি তখন সেই আগন্তুককে লক্ষ্য করছিলাম। ঢ্যাঙা লম্বা একমুখ দাড়ি, ঝাঁকড়া ঝাঁকড়া তৈলহীন চুল, ডান কপালে দীর্ঘ ক্ষতচিহ্ন, চোখ জলে আগুনে, নাকটা তরোয়ালের মতো ধারালো। পরনে জীর্ণ কালো কোট, সাদা ময়লা জিন্সের প্যান্ট, গলায় লাল বুটিওয়ালা একটা পুরনো টাই। সীতা মানে সেই সেক্রেটারি দিদিমণির মুখখানা তখন রাগে আর অপমানে যেন লাল হয়ে উঠেছে। এই সময় বেয়ারাটাও আগন্তুকের পেছন পেছন ঘরে ঢুকল। স্পষ্ট বোঝা গেল সে পুরো পরিস্থিতিতে যথেষ্ট হতচকিত। এই, হাঁ করে দেখছিস কি? দারোয়ানকে ডাক। কে? দারোয়ান ডাকছ? কে? আর্থার হ্যামিল্টনকে এখনো চিনতে পারোনি সুন্দরী? সব ফাঁস করে দেবো, সব, একেবারে সব কিছু চিচিং ফাঁক করে দেবো। এই সময় ঘরে ঢুকল এক দৈত্যাকৃতি মানুষ, স্ল্যাক্স ও হাফ শার্টে, বিশাল শরীর, বজ্রগম্ভীর কণ্ঠ। আর্থার। এই মুহূর্তে আগন্তুক হ্যামিল্টন যেন নিঃশব্দে থেমে গেল। মুখের তেজ একেবারে নিভে গেল। কাম অ্যালং, তোমার সঙ্গে আমার কথা আছে। প্রভু ভক্ত কুকুর যেমন প্রভুর পিছু পিছু যায়, তেমন করেই মাথা নিচু করে সেই দৈত্যাকৃতি লোকের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল হ্যামিল্টন। সেক্রেটারি দিদিমণি তখন কেমন থতমত খেয়ে চুপ করে বসে আছেন।
এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যেন স্বপ্নেও ভাবেননি। বলছি তাহলে আমরা আজকের মতো আসি। যাবেন? হ্যাঁ, চলি আমরা। বেশ। কিরিটির নিঃশব্দ ইঙ্গিতে ওর পিছনে পিছনে আমি বেরিয়ে গেলাম। কিউবিকলের বাইরে এসে এদিক ওদিক তাকালাম, কিন্তু হল ঘরের কোথাও দেখতে পেলাম না সেই আগন্তুক আর্থার হ্যামিল্টনকে অথবা সেই দৈত্যাকৃতি লোকটিকে। এমনকি ঘরের ভেতর কাজ করছিল যেসব কর্মচারী, তাদের কাউকেও আর দেখা গেল না। পুরো হলঘরটাই এখন শূন্য। দুজনে বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় কিরিটির সঙ্গে হাঁটছি, কিন্তু মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, ব্যাপারটা কি হলো? কিরিটিও নীরব, চুপচাপ হেঁটে চলেছে, কিন্তু খুব বেশি দূর গেল না। ভাই সাহেব, জর্দা কিমাম দেকর দো পান বানা দিজিয়ে। ফুটপাতের পাশে একটা পানের দোকানে দাঁড়ালো কিরিটি। পানওয়ালা পান বানিয়ে দিল। দাম মিটিয়ে পান মুখে পুরে বেশ আরামে চিবোতে লাগলো। স্পষ্ট বুঝতে পারলাম এটা ওর একটা ছল, সময় নষ্ট করছে মাত্র। দেখি দিব্যি পানওয়ালার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। 4 প্যাকেট নতুন উর্বশী ব্র্যান্ডের সিগারেটও কিনল, যাও কোনোদিনই খায় না। আর সেই সঙ্গে তার দৃষ্টি অদূরবর্তী ওভারসিজ লিঙ্কের অফিসের দিকে। প্রায় আধ ঘন্টা পরে হঠাৎ কিরিটি আমার হাত ধরে টেনে বলল, আয় না। কোথায়? দেখলাম রাস্তায় দাঁড়ানো একটা ট্যাক্সির দিকে এগিয়ে যাচ্ছে কিরিটি। চুপচাপ গিয়ে বসে পড়ল, আমিও উঠলাম। সর্দারজি, সামনে ওই ট্যাক্সিটাকে ফলো করো, কুইক। সামনেই একটা বেবি ট্যাক্সি চৌরঙ্গির দিকে যাচ্ছিল। রাত তখন প্রায় 9টা। থিয়েটার রোড অবধি ট্রাফিক একটু ধীর হয়ে এলো। দেখলাম কিরিটি ট্যাক্সির সিটে হেলান দিয়ে বসেছে ঠিকই, কিন্তু তার চোখ বরাবর সামনের গাড়িতে। সত্যি কথা বলতে কি সুব্রত, বাড়ি থেকে বেরোনোর সময় ভাবিনি যে এমন একটা রোমাঞ্চকর রাত্রি অপেক্ষা করছে। তা যা বলেছিস, যোগাযোগটা অপূর্ব। অপূর্ব কিনা জানি না, তবে অভূতপূর্ব তো বটেই। তুই সত্যি কি নির্মল শিববাবু সেই স্বর্ণম বিগয়ার খোঁজেই বেরিয়েছিস? তুই কি ভেবেছিলিস সুব্রত আমি হাওয়া খেতে বেরিয়েছি? তা নয়, তবে ধীরে রজনী, ধীরে, আরো অনেক কিছু দেখতে হবে। তা বলি, সীতা মেয়েটি কিন্তু সত্যি অনিন্দনীয়া। মানে? হ্যাঁ, সত্যি মন প্রাণ ভরে গেছে ভাই। আর আর্থার হ্যামিল্টনকে কি মনে হলো তোর? লোকটা রসিক, এইটুকু বলতে পারি। রসিক তো বটেই। অমন রূপসী একদা যাকে ভালোবেসেছে, সে নিশ্চয়ই কবির ভাষায় প্রেমের ফাঁদে পড়া এক ব্যতিক্রমী পুরুষ। তা তুই হঠাৎ এত কাব্য ভাবছিস? না, ভাবছিলাম যদি দধিচির মতো নিজের অস্থি দিয়ে দুর্বল ইন্দ্রকে বলি, লহস্থি কর বজ্র, সংহার কর সেই দৈত্যাসুর বৃত্তকে। বটেরে কাব্যপ্রীতি। আসছিস তুই, কিন্তু বেচারি সীতার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস সুব্রত? এইসব কথার মাঝেই আমাদের ট্যাক্সি এসে পড়ল মেট্রোর কাছাকাছি। সামনে ট্যাক্সি ডান দিকে ঘুরল, তারপর বাঁ দিকে ঢুকে পড়ল। হ্যাঁ, রোকো সর্দারজি। সামনের ট্যাক্সি থেমেছে একটা অখ্যাত চীনা পাড়ার চীনা হোটেলের সামনে। দেখলাম আর্থার হ্যামিল্টন নেমে ভাড়া মেটাচ্ছে। তারপর সেই হোটেলের ভেতর ঢুকে পড়লেন। চল। আমরাও একটু পরে চুপচাপ সেই হোটেলের দিকে এগোলাম। ভিতরে ঢুকেই যেন একটু থমকে গেলাম। এই রকম পাড়ায় এমন একটি অখ্যাত চীনা হোটেলে এমন কসমোপলিটন ভিড়। হোটেলের নামটা নজরে এসেছিল, চায়না টাউন। হলঘরের একপাশে ড্রিঙ্কের কাউন্টার, পাশেই প্যান্ট্রি। ডান দিকে এক উঁচু ডায়াস, তাতে নাচ গানে মাতোয়ারা এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী। নীলাভ আলোয় আলোকিত সেই পরিবেশ রীতিমতো রহস্যময়। হলঘরের এক কোণে আর্থার হ্যামিল্টন ইতিমধ্যেই বসে পড়েছে। তার পাশেই খালি ছিল একটা টেবিল। কিরিটি আমাকে নিয়ে সেই দিকেই এগিয়ে গেল। আমরা দুজনেই নিঃশব্দে মুখোমুখি বসলাম। হ্যামিল্টন একবারও ফিরে তাকালো না। সেই দৈত্যাকৃতি লোকটিকেও আশেপাশে আর দেখা গেল না। এক ওয়েটার হ্যামিল্টনের টেবিলে এনে রাখলো একটা বোতল, একটা গ্লাস,
আর এক জগ জল। ওয়েটার, দুটো কোল্ড বিয়ার। আরে আরে করিস কি? আমি তো বিয়ার খাই না। খাস না আমিও জানি, কিন্তু গ্লাসে নিয়ে মুখের কাছে ধরতে তো অসুবিধা নেই। ওয়েটার দুটো গ্লাসে ঠান্ডা বিয়ার ঢেলে দিল, সঙ্গে এক প্লেট কাজু বাদাম। হ্যামিল্টনের গ্লাসে তখন অর্ধেক রাম। সে চুমুক দিতে দিতে অর্ধেকেরও বেশি শেষ করে ফেলেছে। নে নে নে, না খাস কমপক্ষে মুখে তো তোল। সময় গড়িয়ে চলছে। হ্যামিল্টন রীতিমতো মাতাল হয়ে উঠেছে। ঘড়িতে তখন রাত 11:30। চল একটু কি আলাপ করে আসি। কিন্তু যদি চিনে ফেলে? আরে চেনা তো অনেক দূর, নেশায় ডুবে আছে। চল চল আয় চল। আমরা উঠলাম। হ্যামিল্টনের টেবিলেই দুটো ফাঁকা চেয়ার ছিল। আমি বসে পড়তেই কিরিটি বলল, গুড ইভিনিং মিস্টার হ্যামিল্টন। তুমি আমায় চিনবে না, আমার নাম রথিন বোস। ওর মধ্যে তো কিছু নেই, ঢালছো কি? All finished. Do you like to have some more, Mr. Hamilton? God bless you, my boy. I have not a farthing left in my pocket. কিরিটি ওয়েটারকে ইশারা করে হ্যামিল্টনের জন্য আর একটা গ্লাস আনালো। God bless you, my boy. God bless you. That dirty snake, that filthy snake gave me only 15 rupees. A gentleman's drink for a night. Does it cover that? তবে তো তুমি সীতার কাছ থেকে নিয়ে নিলেই পারতে। Sita? Don't talk about her. You heartless woman. She has finished me. আচ্ছা হ্যামিল্টন, তাকে কি তুমি সত্যিই ভালোবাসো? Yeah. বিশ্বাস করো, boss. বিশ্বাস করো. She just started me. But I love her. I love her. I love her like anything. She's my married wife. And she's... হ্যামিল্টন, এক বেটে পঙ্গু রুগ্ন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালো। বগলে ক্রাচ, কিন্তু গলার স্বর অস্বাভাবিক রকম ভারী। এই দেহের সঙ্গে একেবারেই মানানসই নয়। পরনে জীর্ণ স্ল্যাক ও খোলা বোতাম শার্ট, চুল ছোট ছোট নিগ্রোদের মতো, চোখ দুটি ছোট তীক্ষ্ণ বিড়ালের মতো। Come, Chiranjeev. Let me introduce you. My best friend and only admirer, Chiranjeev Kanjiva. চিরঞ্জীব কোনো উত্তরের ধার ধারে না। বলে, তুমি এখানে বসে আছো আর তোমার জন্য পকেটে টাকা নিয়ে আমি সারা শহর ঘুরে বেড়াচ্ছি। Money? Are you really saying money? Yes. Oh, God bless you. God bless you, my boy. I'm badly in need of money. সে কি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? চলো আমার বাড়ি চলো। চলো। টলতে টলতে হ্যামিল্টন উঠে দাঁড়ালো। প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু চিরঞ্জীব তৎক্ষণাৎ ধরে ফেলল। দুজনে ধীরে ধীরে হোটেলের বাইরে চলে গেল। আমি কেমন বিহ্বল হয়ে তাকিয়ে রইলাম। বন থেকে বেরোলো টিয়ে, সোনার টোপর মাথায় দিয়ে। টিয়া পাখি উড়ে গেল। সুব্রত চন্দ্র, এবার গৃহে চলো। সুব্রত, 12টা বাজতে 14 মিনিট বাকি। ওট 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 ওট। গ্রিনে এতক্ষণে নিঃসন্দেহে ব্যাকুল হয়ে গেছে আমার। কত লেট হয়ে গেল। সন্ধ্যা ভ্রমণ যদি মধ্যরাত্রি পর্যন্ত গড়ায় তাহলে ব্যাকুল তো হবেনি। বিল মিটিয়ে আমরা হোটেলের বাইরে এলাম। এদিক ওদিক তাকালাম। হ্যামিল্টন বা চিরঞ্জীব কাউকেই আর দেখতে পেলাম না। নেই হে বন্ধু, টিয়া পাখি অনেক আগেই উড়ে গেছে। চল আচ্ছা, এই পাড়াটা মধ্যরাত্রে খুব একটা সুবিধা নয় সুব্রত। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে একটা ট্যাক্সি পেলাম। কিরিটিকে তার গৃহে নামিয়ে দিয়ে নিজের বাসায় পৌঁছতে বাজলো প্রায় রাত 1:15। সেই রাত্রির পর কিরিটি আর এক পাও ঘর ছেড়ে বেরোয়নি। দুদিন ধরে বসে বসে পেসেন্স খেলা নিয়ে মেতেছিল। তৃতীয় দিন দ্বীপ্রহরে যখন গিয়ে দেখি, তখনও বসার ঘরে চারিদিকে লাল পর্দা টানা, এয়ার কন্ডিশন মেশিন চলছে।
আর কিরিটি ওই ঠান্ডায় বসে পেসেন্স খেলছে। আজ আমার একেবারে ধৈর্যচ্যুতি ঘটবার উপক্রম হলো, কারণ গত 2 দিন ধরে বারবার মনের মধ্যে ভেসে উঠছিল সে রাত্রের সেই দৃশ্যাবলী। সীতা, আর্থার হ্যামিল্টন, চিরঞ্জীব কাঞ্জিলাল। ঠিক সেই সময় সিঁড়ির কাছ থেকে জুতোর শব্দ ভেসে এলো। দরজাটা খুলে দে তো। নির্মল শিববাবু এলেন। সত্যিই তাই, দরজা খুলতেই নির্মল শিব ঘরে প্রবেশ করলেন। আহ, প্রাণটা বাঁচলো একেবারে। কি আশ্চর্য, কি ঠান্ডা। মল্লিক সাহেবের সঙ্গে আলাপ হলো নির্মল শিববাবু? কি আশ্চর্য, তার করিনি। খাসা লোক, তবে তবে আবার কি? প্রচন্ড সাহেব। তা বাঙালিরা ধুতি ছেড়ে কোট পাতলুন পরলে একটুখানি সাহেব তো হয়েই পড়েন। কিন্তু যে জন্য আপনাকে সেখানে পাঠিয়েছিলাম সেইটার কিছু খবর কি পেলেন? কি আশ্চর্য, তা পেয়েছি বই কি। বিদেশে ওদের কোন জিনিসটা বেশি রপ্তানি করা হয়? হ্যাঁ, চা, চাটনি আর ছাতি। ছাতি? হ্যাঁ, আমব্রেলা। আমেরিকায় নাকি প্রচুর চা আর ছাতি যাচ্ছে, আর বয়ামে বয়ামে আমের আচার। তা স্যাম্পেল দিল বুঝি আপনাকে? এই স্যাম্পেল মানে? না না, মানে বলছিলাম শুধু ছাতি আর আচার, সিঙ্গাপুরি কলা নয়? কি আশ্চর্য, সুব্রত বাবু আপনি হাসছেন। যাক যাক, সীতার হ্যামিল্টনের খোঁজ নিয়েছেন? কি আশ্চর্য, নিয়েছিলাম বই কি। ডিভোর্স? না, তা নয়, তবে বছর খানেক হলো আলাদা থাকে। আর চিরঞ্জীব কাঞ্জিলাল? আপনার অনুমানই ঠিক। চায়না টাউন হোটেলের মালিক লোকটা। লোকটি সজ্জন, আর মুরগির রোস্ট যা বানায় না, কি আশ্চর্য, একেবারে ফার্স্ট ক্লাস। তা আপনাকে মুরগির রোস্ট বুঝি খাইয়েছিল? নিশ্চয়ই, 2 প্লেট ভর্তি। তা 2 প্লেটই খেলেন? কি আশ্চর্য, দিলে আর খাবো না? না মশাই, আমারও তো প্রিজুডিস নেই। আসলে কি জানেন তো নির্মল শিববাবু, শত্রু শিবিরে গেলে ওই প্রেজুডিসটা বাদ দেওয়াই ভালো। তারপর আবার কিরিটি ফিরে এলো মূল প্রসঙ্গে। আচ্ছা নির্মল শিববাবু, ওভারসিজ লিঙ্কের ম্যানেজার ভদ্রলোকটি দেখতে কেমন? কি আশ্চর্য, রোগা লিকলিকে, একটু খনা, নাকে সুরে কথা বলে, একটা চোখ আবার বিশ্রী রকমের ট্যারা। একটা পা খোঁড়া নয় ওর? খোঁড়া? কই না তো। আচ্ছা, আপনি একটু ক্লিয়ারলি আমাকে বলুন তো ঠিক কেমন দেখতে? নির্মল শিব মল্লিক সাহেবের চেহারার বর্ণনা করে গেল। শুনে মনে হলো কিরিটির মুখ কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠেছে, ভ্রু কুঁচকে গিয়েছে, কিন্তু কিছু একটা যেন তার প্রত্যাশার সঙ্গে মেলেনি। একসময় সেই কুঁচকানো ভ্রু সোজা হয়ে এলো। কিরিটির মুখে একটা চাপা আনন্দের ছায়া খেলে গেল। সত্যি আমারই ভুল হয়েছিল, ঘটোৎকচের মাথায় অতটা বুদ্ধি থাকতে পারে না। কি আশ্চর্য, ঘটোৎকচ আবার কি? আরে একটা দৈত্য, সে রাত্রে আমরা ওভারসিজ লিঙ্কে একজন দৈত্যাদেহী লোক দেখেছিলাম, এই কিরিটি তার কথাই বলছে। কি আশ্চর্য, গড়াই। নির্মল শিব আরও কিছু তথ্য দিল ওভারসিজ লিঙ্ক সম্পর্কে। জানলাম অফিসের ম্যানেজার লোকটা নাকি প্রায়ই অনুপস্থিত থাকে। আসলে সবকিছু গজানন্দ গড়াই দেখাশোনা করে, আর সর্বদা অফিসে থাকেন সীতা মৈত্র, অর্থাৎ সেক্রেটারি দিদিমণি। আচ্ছা, যে সমস্ত মাল ওরা এদেশ থেকে বিদেশে পাঠায় তা কিসে যায়? এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না নির্মল শিব সাহেব। শেষে নির্মল শিব বিদায় নেওয়ার আগে কিরিটির থেকে জানতে চাইল, এবার আমাকে কি করতে হবে বলুন মিস্টার রায়। আমার একটা ধারণা আছে বুঝলেন নির্মল শিববাবু, আর সেটা যদি সত্যি হয়, একটা বা দুটো বিশেষ নম্বরের ট্যাক্সি বা ভ্যান নিশ্চয়ই ওভারসিজ লিঙ্কে ঘন ঘন যাতায়াত করে। আপনি একটু ব্যাপারটা লক্ষ্য রাখবেন তো। কি আশ্চর্য, এ আবার এমন শক্ত কথা কি? আজই একজন প্লেন রেস অফিসারকে ওখানে 24 ঘন্টার জন্য পোস্ট করে দিচ্ছি। আপাতত এইটুকুই। নির্মল শিব বিদায় নিলে আমি কিরিটিকে জিজ্ঞেস করলাম, তোর কি তাহলে সত্যি মনে হয় যে ওভারসিজ লিঙ্কটাই হচ্ছে স্বর্ণমৃগয়ার ঘাঁটি? তাই তো এখন মনে হচ্ছে রে সুব্রত। কেন বলতো? সে রাত্রে ওভারসিজ লিঙ্ককে ঘিরে যে ঘটনাগুলি ঘটেছিল সেইগুলিকে স্রেফ ঘটনাচক্র বললে চলবে না।
ঘটনাচক্র জানিস তো বহু সময় নিষ্ঠুর সত্য প্রকাশ করে। তবে শুধু তাই নয়, আমার বিশ্বাস সাম আনসিন ফোর্স, একটা অদৃশ্য শক্তি আমাদের সত্য পথে চালিত করে। ঘটনাচক্র ও অদৃশ্য শক্তির বাইরে কিছু একটা ছিল। There was something more. প্রথমত স্বর্ণমৃগর ব্যাপারটা যে সত্য সেটা আমার মন বলছিল। কারণ সংবাদপত্রটা পড়লে তুই দেখতে পাবি যে গত 3 বছরে জাহাজঘাটায় ও এয়ারপোর্টে 5টা বিশাল সোনা স্মাগলিং ধরা পড়েছে। আর প্রতিবারই ধরা পড়েছে চুনোপুটি, কিন্তু রুই কাতলা রয়ে গেছে অধরাই। আর তাছাড়া বার 3 একটা দৈত্যাকৃতি লোক দেখা গিয়েছে ওইসব জায়গায়, কিন্তু পুলিশ তার দিকে এতটুকু আঙুল তুলতে পারেনি। তুই ওই লোকটাকে প্রথম কোথায় দেখেছিলি? 8 মাস আগে ডিসির জিপে করে যাচ্ছিলাম তখন। এক সময় একটা ঝকঝকে ডস কিংসওয়ে গাড়ি এসে দাঁড়ায়। তাতেই দেখি গজানন্দ গড়াই, সেই ঘটোৎকচ। লোকটাকে আমি দেখে মুগ্ধ এবং আকৃষ্ট হয়ে পড়ি একই সময়ে। আচ্ছা, তারপর? তারপর ডিসি আমাকে বলে যে এই লোকটাকেই নাকি 3টে গোল্ড স্মাগলিং কেসে 2বার এয়ারপোর্টে আর 1বার জাহাজ কাটায় দেখা গিয়েছিল, কিন্তু এর কোনো প্রমাণ তাদের কাছে নেই। তাহলে তুই তখন থেকেই লোকটাকে লক্ষ্য করছিলি? হ্যাঁ, এবং নির্মল শিবের কাছে সব কথা শুনে আমার ধারণা আরও পাকা হয় যে স্বর্ণমৃগয়ার ঘাঁটি দক্ষিণ কলকাতাতেই কোথাও আছে। কিভাবে? 2টি রহস্যময় হত্যাকাণ্ড, একজন পুলিশ অফিসার মোহিনীমোহন নিখোঁজ, আর একজন অজ্ঞাত ব্যক্তি যার টুকরো টুকরো দেহখণ্ড পাওয়া যায়। জানি সুব্রত, এইরকম মনোইঙ্গিত বহুবার আমার জীবনের সত্যে পরিণত হয়েছে। সেদিন সন্ধ্যায় সান্ধ্য ভ্রমণের নাম করে বের হয়েছিলাম ঠিক এই কারণে। আমার ধারণা ছিল এইরকম বিশাল স্কেলে স্মাগলিং 1-2জনের কাজ কিছুতেই হতে পারে না। এটা একটা গ্যাং যাদের নির্দিষ্ট কোনো অফিস, সুচিন্তিত কর্মপদ্ধতি এবং মিলন কেন্দ্র নির্ঘাত আছে। মিলন কেন্দ্র মানে? অফিস, কিন্তু সাধারণ অফিস তো ডালহাউসি বা ক্লাইভ স্ট্রিটে হয়। আর তাছাড়া ওখানে পুলিশের নজরও বেশি, তাই তারা বেছে নিয়েছে দক্ষিণ কলকাতা। আর সেদিন তাই তুই ঘুরে ঘুরে দেখতে গিয়েছিলি, তাই তো? হ্যাঁ, আর তখনই ওভারসিজ লিঙ্কের অফিসের কাছে একটা দৃশ্য দেখে আমি সচকিত হয়ে উঠলাম। ঘটোৎকচ? ঘটোৎকচ। তাকে দেখলাম একটা ট্যাক্সি থেকে নেমে ওভারসিজ লিঙ্কের অফিস বাড়িতে ঢুকতে, আর সঙ্গে সঙ্গেই ওভারসিজ লিঙ্ক আমার মনকে আকর্ষণ করে। তারপর যখন শুনলাম তোর মুখে যে বাড়িটা নতুন, বুঝলাম অফিসটাও নতুন। নামটাও দেখলাম বিচিত্র, এবং সাইনবোর্ডে বোল্ড লেটার্সে বিজ্ঞাপিত তাদের কাজ কারবারে সবকিছু জড়িয়ে আমার মনকে আরও সন্দিগ্ধ করে তুলল তাদের সম্বন্ধে। সর্বোপরি সেখানে ক্ষণপূর্বে ঘটোৎকচের প্রবেশ ঘটেছে, যাকে ইতিপূর্বে সোনার স্মাগেল কেসে অকুস্থলের আশেপাশে দেখা গিয়েছিল 12-3। অতএব কাল বিলম্ব না করে আমি অন্দরে পা বাড়ালাম, কিন্তু ভেতরে প্রবেশ করে ঘটোৎকচকে প্রথমটায় না দেখে আমি হতাশ হয়েছিলাম। তবে হতাশা আর রইল না তিলোত্তমা সন্দর্শনের পর। অর্থাৎ দেহ মন পুলকিত ও চমৎকৃত হল। তাহলে তোর ধারণা নির্মল শিবের রহস্যের মূলটা ওই ওভারসিজ লিঙ্কের সঙ্গে জড়িত? সেই রকমই তো মনে হচ্ছে। বিশেষ করে সেই রাত্রে সেখানকার আবহাওয়া ও 3টি প্রাণীকে দেখার পর থেকে আমার মাথায় এটা খুব দৃঢ়ভাবে বসে গেছে। 3টি প্রাণী? 3টি প্রাণী বলতে ঘটোৎকচ, তিলোত্তমা এবং আর্থার হ্যামিল্টন। কিন্তু আই হ্যাভ নট ইয়েট ফিনিশড, সুব্রত। অমন একটা কাজের জায়গায় তিলোত্তমা কাব্য যেমন বেকাপ্পা, তেমনই ঘটোৎকচের পূর্বের জুলুম ও হ্যামিল্টনের নিরুপায়তা সবকিছুই যেন কেমন একটা এলোমেলো না? জট পাকানো মানেই গোলযোগ। অতএব যোগ বিয়োগ করে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি। তাই সেদিন তার কেসের আলোচনা প্রসঙ্গে নির্মল শিবকে যে আশ্বাস দিয়েছিলাম সেটাও যে মিথ্যা নয়, সেটা সে রাত্রে ওখানে হানা দেওয়ার পর সুস্পষ্ট বুঝতে পেরেছিলাম। মানে দলে ভাঙন ধরেছে, তাই তো? ইয়েস। এসব কারবারে সাধারণত যা হয়ে থাকে, মারাত্মক লোভের আগুনে সবকিছু ধ্বংস হয়ে যায় এক না একদিন। মানে নিজেরাই শেষ পর্যন্ত নিজেদের ধ্বংসের বীজটা বপন করে। কথাটা নির্মল শিবকেও বলেছিলাম, কিন্তু সে গা দিল না কথাটায়। তবে নিজে থেকে তারা ধ্বংস না হলেও এটা বুঝতে পারছি যে তাদের দিন সত্যি সংক্ষিপ্ত হয়ে এসেছে।
নিজে থেকে তারা ধ্বংস না হলেও এটা বুঝতে পারছে যে তাদের দিন সত্যিই সংক্ষিপ্ত হয়ে এসেছে, যেহেতু কিরিটি শনির দৃষ্টি তাদের ভাগ্যের উপর পড়েছে, তাই তো নাকি? তারপরও কিরিটি 1 সপ্তাহ বাড়ি থেকে বেরোলো না। একান্ত উদাসীন ও নিষ্ক্রিয়ভাবে তার সময় কাটাতে লাগলো। তাস নিয়ে পেশেন্স খেলে, কিন্তু লক্ষ্য করছিলাম তাস নিয়ে সর্বক্ষণ উদাসীন থাকলেও কিছু একটার প্রত্যাশায় তার দেহের প্রতিটি ইন্দ্রিয় যেন উন্মুখ হয়ে রয়েছে। সমস্ত অনুভূতি তার যেন সেতারের তারের মতো চড়াসুরেই বাঁধা হয়ে আছে। ঠিক এমনই সময় একদিন বেলা 11টা নাগাদ রীতিমতো হন্তদন্ত হয়ে নির্মল শিব এসে ঘরে প্রবেশ করল। কি আশ্চর্য মিস্টার রায়! কে? ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটেছে, এই তো? কি আশ্চর্য ইতিহাস! হ্যাঁ, নির্বিকারভাবেই। কি আশ্চর্য! সুব্রত বাবু, 1 গ্লাস জল। আমি দরজার কাছে উঠে গিয়ে জংলিকে 1 গ্লাস জল দিতে বললাম। জংলি, 1 গ্লাস জল দিয়ে যাও। জংলি জল আনার পর একটানে নিঃশ্বাস করে দিল নির্মল শিব। আর 1 গ্লাস। ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছেন তিনি। আবার খুন হয়েছে আমার এলাকায় মিস্টার রায়। আমি তো জানতাম এই ব্যাপারটা হবে। হ্যাঁ, জানতেন? হ্যাঁ, এবং আপনার কাছে সংবাদটা পেয়ে 2টো ব্যাপার অন্তত প্রমাণিত হলো। 2টো ব্যাপার? প্রথমত, আপনার ওই এলাকার সঙ্গে স্বর্ণমৃগয়ের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এবং দ্বিতীয়ত, খুব শীঘ্রই সেই পূর্বের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে, এবং আমি এই সংবাদটার জন্যই অপেক্ষা করছিলাম। তা নিহত ব্যক্তিটাকে? না, তা জানা যায়নি। তবে লোকটার বাঁ হাতে হিন্দিতে উল্কি করে নাম লেখা আছে, ভিখন। কি বললেন? নামটা আরেকবার বলুন। ভিখন, ভিখন। লোকটার গায়ের রং কালো? হ্যাঁ। কপালের ডান দিকে একটা কাটা দাগ আছে? আছে। নাকের ওপর একটা আঁচুলি আছে, কিন্তু এইসব জানলেন কি করে? আপনি তো সব বললেন, কিন্তু মৃতদেহ সম্পর্কে এত ডিটেলস জানলেন কিভাবে? যাক, সে কথা যাক। কিভাবে হত্যা করা হয়েছে ওনাকে? শ্বাসরুদ্ধ করেই তো। তবে গলায় কোনো স্ট্র্যাঙ্গেল বা আঘাতের চিহ্ন নেই। পোস্টমর্টমে প্রমাণিত হয়েছে? না, এখনো হয়নি। পুলিশ সার্জনের মতামত। মৃতদেহটা পাওয়া গেছে কোথায়? কালীঘাট ব্রিজের তলায়। হত্যাকারীর এখনো ধর্মভীতি আছে তাহলে? মানে? সম্মুখেই পতিতোদ্ধারিণী মা গঙ্গা, আর হাত বাড়ালেই সর্বপাপ হারিণী মা কালী। যদি পাপ হয়েও থাকে তাতেই মুখ্যের ইঙ্গিত। আমি কিন্তু তখনও রীতিমতো অন্ধকারে হাতড়াচ্ছি। মৃতের অনুরূপ কোনো ব্যক্তি বিশেষকে স্মৃতির সাহায্যে মনের মধ্যে তোলপাড় করে খুঁজছি। আপনার অনুসন্ধানের কাজটা তো অনেকটা সহজ হয়ে এলো নির্মল শিববাবু। কি আশ্চর্য! সত্যি বলছি, দয়া করে আপনার হেয়ালি ছেড়ে সহজ করে যা বলার বলুন না। সহজ করেই তো বলছি আপনাকে, কিন্তু তার আগে আপনার উপরে যে কাজের ভারটা আমি দিয়েছিলাম তার কি করলেন আগে বলুন। কোন কাজ? ওই যে বিশেষ কোনো নাম্বারে ট্যাক্সি বা ভ্যানের ওভারসিজ লিঙ্কে যাতায়াত আছে কিনা? সংবাদ কিছু পেলেন? না, গত কদিন ভিন্ন ভিন্ন নম্বরে অন্তত গোটা 25 ট্যাক্সি আর ভ্যান ওই অফিসে যাতায়াত করতে দেখা গিয়েছে। সোনার কারবারিরা খুব সতর্ক আছে দেখছি। তবে টোপ যখন গিলেছে একবার, ফসকে নিশ্চয় যেতে পারবে না। কি আশ্চর্য! টোপ গিলেছে? হ্যাঁ, গিলেছে। ভিগানের মৃত্যুটা তো সেই টোপ গেলারই একটা অকাট্য নিদর্শন। নির্মল শিব তারপর আরও কিছুক্ষণ ধরে নানাভাবে নানা প্রশ্ন করে কিরিটির কাছ থেকে ব্যাপারটা আরও পরিষ্কার করে জানবার, যাকে বলে, আপ্রাণ চেষ্টা করল। কিন্তু কিরিটি সেদিক দিয়েই আর গেল না। নির্মল শিব যেন একটু বিষণ্ণই হয়ে পড়েন। কিছুক্ষণ মুখ গোমরা করে বসে থাকেন। মিস্টার রায়, আমি কিন্তু একজনকে অ্যারেস্ট করব বলে এক প্রকার ঠিকই করে ফেলেছি। অ্যারেস্ট করবেন? কাকে? আর্থার হ্যামিল্টনকে। এ বাবা, সে কি? কেন? আমার স্থির বিশ্বাস, জানলেন, ওকে অ্যারেস্ট করলে
ওই দলটার অনেক গোপন কথা পাওয়া যাবে। তাই? তা আপনার এই ধারণা কেন হলো বলুন তো আমাকে? ও একটা বাস্তু ঘুঘু। বাস্তু ঘুঘু? হ্যাঁ, ওকে চাপ দিলেই অনেক কিছু প্রকাশ হয়ে পড়বে। নির্ঘাত অনেক কিছু জানি। কি আশ্চর্য, আসছেন যে? কারণ তাতে করে আপনি যেটুকু এগিয়েছেন তার 10 গুণ আপনাকে পিছিয়ে আসতে হবে। কি আশ্চর্য, তাহলে আমি কি করব বলতে পারেন? আজ নয় 3 দিন বাদে আসুন, তারপর সবটা বলছি আপনাকে। কি আশ্চর্য, কিন্তু কিন্তু কোনো কিন্তু নয়। আপনি কি জানেন না যে সবুরে মেয়া ফলে শনৈ শনৈ পর্বত লঙ্ঘন করতে হয়, শাস্ত্রের বচন। অতঃপর কতকটা ক্ষুণ্ণ মনেই বেচারি নির্মল শিবকে সেদিনের মতো বিদায় নিতে হলো। আরও আধ ঘন্টা পরে সহসা কিরিটি গাত্রোত্থান করে বলল, চল সুব্রত, বাইরে থেকে একটু ঘুরে আসি। বেলা তখন প্রায় 12টা। গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপে বাইরেটা তখন যেন ঝলসে যাচ্ছে। অনায়াসেই সেটা ঘরের মধ্যে বসেও টের পাওয়া যায়। বললাম, আবার মানে এই অসময়ে বেরোবার আবার কোনো সময় আছে নাকি? চল ওঠ। অগত্যা উঠতেই হলো এবং ওই প্রখর রৌদ্রতাপের মধ্যে বাইরে বের হয়ে পদব্রজেই কিরিটি নির্বিকার চিত্তে পথ অতিক্রম করে চলল এবং বলা বাহুল্য আমাকেও তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলতে হলো। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম কিরিটি ওভারসিজ লিঙ্কের অফিসের দিকে চলেছে। আরে কোথায় চলেছিস? পান খাবো। কিন্তু চলেছিসটা কোথায়? আরে বললাম তো পান খেতে যাচ্ছি। আরে সেই পানওয়ালা চমৎকার পান সাজে, সেদিন চমৎকার লেগেছিল পানটা। বলতে বলতে হঠাৎ কিরিটি দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার, দাঁড়িয়ে বললি? না কিছু না, চল। কয়েক পা চলে, কিন্তু আবার দাঁড়ায়। এবার মিনিট 2-3 দাঁড়িয়ে থেকে আবার চলতে শুরু করে। ব্যাপারটা এবার কিছুটা অনুমান করেই পিছনে ফিরে তাকালাম। হাত 10-15 দূরে দেখি একটি জীর্ণ বেশ পরিহিত পথের ভিক্ষুক লাঠি হাতে দাঁড়িয়ে। ওই ভিখারিটা বোধহয় ভিক্ষে চায় না রে সুব্রত। তাই মনে হচ্ছে নাকি? সেই দোরগোড়া থেকে দেখছি একেবারে অনুগত দেবার লক্ষণের মতো আমাদের অনুগমন করে আসছে। কথাটা কিরিটি বলল বটে, তবে মনে হলো কিরিটি অতঃপর যেন আর পিছনের ভিখারিটার দিকে কোনো মনোযোগই দিল না, হাঁটতে লাগলো। ততক্ষণে আমরা পানের দোকানের কাছাকাছি এসে গিয়েছি, কিন্তু আজ দেখলাম পানের দোকানে অন্য একটি লোক বসে। একটা ভালো করে পান সেজে দাও তো 4 আনার। মিঠা পান না সাদা পান বাবু? মিঠা না, সাদা। জর্দা কিমাম দিয়ে দাও। লোকটি পান সাজতে লাগলো। আর চোখে লক্ষ্য করলাম সেই ভিখারিটা অল্প দূরে একটা লাইট পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে হাত পেতে পথচারীদের কাছে ভিক্ষা চাইছে। কিরিটি অদূরবর্তী সেই ভিখারির কথা উল্লেখ করার পর থেকেই আমার নজরটা সেই ভিখারির প্রতি আকৃষ্ট হয়েছিল। কিরিটি যখন পানওয়ালার সঙ্গে কথা বলছে, আমি তখন তাকিয়ে সেই অচেনা ভিখারিটির দিকেই। সুব্রত, কি হলো? ওই ভিখারি সাহেবকে চিনতে পারছিস? ভালো করে তাকালাম তার দিকে। ছদ্মবেশে থাকা সত্ত্বেও বোঝা গেল লোকটা ভিখারি নয়, কিছু একটা অভিনয় করছে। তবে তবু ঠিক চিনে উঠতে পারলাম না। গলাটা বড় শুকিয়ে গেছে বুঝলি। ওই সামনে পিয়াবাস থেকে চা দিয়ে গলাটা একটুখানি ভিজিয়ে নেওয়া যাক। ঠিক তখনই আমাদের পাশে একটা চকচকে ভ্যান এসে থামল। গায়ে নর্তকীর ছবি, ওপরে লেখা উর্বশী সিগারেট। আমরা ঢুকলাম একটা ছোট রেস্টুরেন্টে। ভেতরে মাত্র একজন চা খাচ্ছে। মালিক তালপাতার পাখা নাড়ছে। প্রচণ্ড গরমে যেন স্নান করছে সে। 2 কাপ চা দাও। কিরিটি বাইরের দিকে অপলক তাকিয়ে। নজরে পড়ল উর্বশী সিগারেটের ভ্যান ও তার চালক। কি দেখছিস? উর্বশী সিগারেট কখনো খেয়েছিস সুব্রত? না। খেয়ে দেখ। এই দোকান থেকেই সেদিন যে সিগারেটগুলো কিনেছিল কিরিটি, তারই একটা প্যাকেট। সিগারেটের ব্যবসা খুব লাভজনক রে। দেখেছিস লেকের ধারে নতুন 4তলা বাড়ি, হনুমান জেবেরে। কিন্তু উর্বশী সিগারেটটা কোথা থেকে যে এলো আগে কখনো চোখে পড়েনি আমার। তুই তো আর সিগারেট খাস না, খেলে হয়তো নজরে পড়তো।
অনেকগুলো প্যাকেট ভ্যান থেকে নামাচ্ছে দেখছি। ব্যবসা তো একদম জমে উঠেছে মনে হচ্ছে। ভাবছি উর্বশীর আবির্ভাব কবে হলো এই শহরে। ঠিক তখনই তাকিয়ে দেখি সীতা মৈত্র ব্যাগ ঝুলিয়ে ছাতা মাথায় পানের দোকানের দিকে যাচ্ছে। সে উঠে পড়ল উর্বশী সিগারেটের ভ্যানে। সঙ্গে সঙ্গেই ভ্যান ছেড়ে দিল। ওঠ সুব্রত। কোথায় যাবি? কোথায় আবার? বাড়ি যাও। ট্যাক্সি। বেরিয়ে এলাম। একটা খালি ট্যাক্সি থামিয়ে দুজনে উঠলাম। কিরিটি চুপ করে বসে রইল। বুঝলাম সে গভীর কিছু ভাবছে। দিন দুই পরে এক দ্বীপ্রহরে কিরিটির বাড়িতে তার ঠান্ডা ঘরে বসে আমি আর কৃষ্ণা গল্প করছিলাম। গত পরশু কিরিটি বলেছিল সে বর্ধমানে যাচ্ছে একদিনের জন্য, কিন্তু দুদিন কেটে গেল তার এখনো কোনো দেখা নেই। আচ্ছা, এ হঠাৎ বর্ধমানে কি দরকার পড়লো বলো তো? তা তো কিছু বলেনি। নির্মল শিববাবুর ব্যাপারে গিয়েছে নাকি কে জানে। তার কিছুক্ষণ পরেই আন্দাজ দুপুর 3টে নাগাদ ফিরে এলো কিরিটি। ব্যাপার কি, হঠাৎ বর্ধমান গেলি যে? হ্যাঁ, শ্বশুর বাড়ির দেশটা একটুখানি দেখে এলাম গিয়ে। শ্বশুর বাড়ি কার? তিলোত্তমার। তা সখী, রান্নাঘরে কিছু খাবার অবশিষ্ট আছে? আছে মশাই, আছে। তাহলে স্নানটা সেরে নি। আহারের পরে তিনজন ঠান্ডা ঘরে বসলাম। গভীর জলের মাছ, বুঝলি? বেচারা নির্মল শিব তাই কিচ্ছু বুঝতে পারছে না। তুই বুঝতে পেরেছিস? না, পুরোপুরি না, তবে মোটামুটি ওদের পথটা আন্দাজ করতে পেরেছি। কি রকম পথ? 4টে ঘাটির সন্ধান পেয়েছি আপাতত। ওভারসিজ লিঙ্ক, চায়না টাউন, পানের দোকান আর পান্থ পিয়াবাস। সবকিছু খুব প্ল্যান্ড হতে হচ্ছে, যাতে কারুর কোনো সন্দেহ না হয় এই বিষয়ে। হ্যালো, রায় বলছি। হ্যাঁ বাজুরিয়া, হ্যাঁ পাওয়া গেছে? বাহ, ভেরি গুড ভেরি গুড। আজ থেকেই তাহলে ফ্ল্যাটটা পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আজই যাব, আমি আজই যাব। তুমি তাহলে সব ব্যবস্থা করে রাখো। হুম 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 হুম। কি ব্যাপার? কি ফ্ল্যাটের কথা বলছিলে? ওভারসিজ লিঙ্কের ওপর একটা খালি ফ্ল্যাট পেয়েছি, ওই ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ, কে থাকবে? তুই? হ্যাঁ, একঘেয়ে জীবন আর ভাল লাগছে না, তাই একটুখানি বাসা বদল। তবে আমি একা থাকছি না, সঙ্গে তুইও কিন্তু থাকবি সুব্রত। আমি? কি আশ্চর্য, নিশ্চয়ই তুই। কি আশ্চর্য। হ্যাঁ, নির্মল শিবকেও অবশ্যই নিয়ে যাওয়া যেত, কিন্তু ভিখারি সাহেবের চক্ষুকে কি ফাঁকি দিতে পারবে নির্মল শিবের ওই বিশেষ প্যাটার্নের চেহারা? মনে হয় না। নির্মল শিবকে নিলে ও চেহারা দেখেই চোরেরা পালাবে। তুই চল আমার সাথে। ঠিক আছে, তাহলে এখনই যাব? না না, এখন কি করতে যাবে? রাত 11টায়। তুই একটা কাজ কর, তুই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়, ঠিক 5 নম্বর ফ্ল্যাটে পৌঁছাবে। বলাই বাহুল্য, ওভারসিজ লিঙ্কের ফ্ল্যাটে গিয়ে না উঠলে এই ব্যাপারের গুরুত্বটা সত্যিই বোধহয় অত শীঘ্র উপলব্ধি করতে পারতাম না। আর সেখানে না গেলে অত তাড়াতাড়ি সীতা মৈত্রের পরিচয়টাও পেতাম না। অথচ সীতা মৈত্রের পরিচয়টা জানা আমাদের যে কতখানি প্রয়োজন ছিল সেটা পরে বুঝতে পেরেছিলাম। আর সেবারে এও বুঝেছিলাম কিরিটির সূক্ষ্ম দৃষ্টি কত দূর পর্যন্ত দেখতে পায়। যাকে যা বলছিলাম, রাত 11:07 5 নম্বর ফ্ল্যাটে পৌঁছতেই দরজা খুলে দিল কিরিটি। আয় ভেতরে। ভিতরে ঢুকে চারপাশটা দেখে নিলাম। প্রায় 7 কাঠা জমির উপর তৈরি বাড়ি, ভিতরে চতুষ্কোণ আঙিনা, আর সেই আঙিনার দক্ষিণ দিকে সোজা খাড়া প্রাচীর দোতলা পর্যন্ত উঠে গিয়েছে। সেই প্রাচীরের ওপাশে অনেকটা জায়গা জুড়ে একটা টিনের শেড দেওয়া মোটর রিপেয়ারিংয়ের কারখানা। তারপরেই 3 তলা দুটো বাড়ি পাশাপাশি। ওই 2 বাড়ির মধ্যে দিয়ে অপ্রশস্ত কাঁচা রাস্তা কারখানায় প্রবেশের। সেই বাড়ি দুটো রাস্তার উপরে। রাস্তা থেকে বোঝবার উপায় নেই যে বাড়িটার দক্ষিণ দিকে অতখানি জায়গা নিয়ে একটা অমন বিরাট গাড়ি মেরামতের কারখানা রয়েছে। পূর্ব, উত্তর, পশ্চিম দিকে পরপর সব ফ্ল্যাট, এক তলায় 6টি করে ফ্ল্যাট। এক একটি ফ্ল্যাটে বাথ ও কিচেন ছাড়া 3খানি করে ঘর। 3 দিকেই, অর্থাৎ পূর্ব, উত্তর আর পশ্চিমে বারান্দা
এবং বারান্দার গায়ে ফ্ল্যাটগুলো। সিঁড়িটা বরাবর পূর্ব উত্তর কোণ দিয়ে উপরে উঠে গিয়েছে। বারান্দায় দাঁড়ালে নিচের বাঁধানো আঙিনাটা দেখা যায়। আঙিনার অর্ধেকটায় মোটা ও ভারী ত্রিপল খাটানো। দোতলা ও তিনতলার মতো আঙিনার তিন দিকে ও নিচে বারান্দা রয়েছে। নিচের তলায় উত্তর পশ্চিম দিকে গোটা চারেক যে ঘর ছিল, সে ঘরগুলোও ওভারসিজ লিঙ্কের ভাড়া নেওয়া। পরে অবশ্য এসব জানতে পারি আমি। অর্থাৎ বাইরের রাস্তা থেকে যে ওভারসিজ লিঙ্কের অফিস দেখা যায়, সেটাই সবটা নয়, ভিতরেও অনেকটা জুড়ে আছে তাদের কারবার। 5 নম্বর ফ্ল্যাট বড় ঘর, 2টো খাট, একটিতে শয্যা, পাশে টেবিল ও দেয়াল আলমারি, মাঝখানে ক্যাম্বিস চেয়ারে বসে আবার পেশেন্স খেলছে কিরিটি। দরজাটা বন্ধ করে দে তো সুব্রত। দরজা বন্ধ করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সামনে বড় ট্রাম রাস্তাটা স্পষ্ট দেখা যায়। বারান্দাটা একবার ঘুরে অন্য ঘর দুটোও একবার দেখে নিলাম। বাকি 2টো ঘর খালি। ফিরে এলাম আবার কিরিটি যে ঘরে বসে তাস নিয়ে পেশেন্স খেলছিল সেই ঘরে। হাত ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 11:30। কিরে, তোর ব্যাপার কি বলতো? কেন? না, তাই জিজ্ঞেস করছি, এখানে কি এলি পেশেন্স খেলবি বলে? একেবারে মিথ্যেই বা বলি কি করে, কতকটা তাই বটে। মানে? হ্যাঁ, জায়গাটা তো বেশ নিরিবিলি। বসে বসে রাত কাবার করে দিলেও কারুর এখানে আপত্তির কিছু থাকবে না। তুই যদি দেখতিস ইদানিং কৃষ্ণা কিরকম খিটখিট করে, তার সাথে দেখলেই। যাক, সেসব কথা যাক। তা তোর আপত্তি না থাকলে ঘন্টাখানেক তুই কিন্তু ঘুমিয়ে নিতে পারিস। ঘুমিয়ে নেব মানে? ঘুমাবি না? ঘুমের ঘুম ছাড়া অন্য কোনো মানে আছে বলে তোমার জানা নেই। শুয়ে পড় যা। আর তুই বুঝি বসে বসে পেশেন্স খেলবি? কি আর করবো বল, পেশেন্স খেললে তবু একটু জেগে থাকতে পারবো। বুঝলাম কিরিটি আপাতত জেগে থাকতেই চায়, তা সে যে কারণেই হোক না কেন। আমি আর কোনো কথা না বলে রাস্তার ধারের বারান্দাটায় গিয়ে দাঁড়ালাম। রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বড় রাস্তাও নির্জন হয়ে আসছে। রাস্তায় পথিকের চলাচল কমে এসেছে। গ্রীষ্মের রাত, নচেত এতক্ষণে রাস্তা হয়তো একেবারে নির্জন হয়ে যেত। হঠাৎ ওই সময় নজরে পড়ল রাস্তার ওদিকে পান্থু পিয়াবাস রেস্টুরেন্টটা তখনও খোলা। ভেতরে এখনও আলো জ্বলছে এবং দরজাও খোলা। এত রাত্রেও পিয়াবাস খোলা, এখনও কি খরিদ্দারের আশা করে নাকি? মাঝে মাঝে ট্যাক্সি আর প্রাইভেট গাড়িগুলো রাস্তা দিয়ে যাতায়াত করছে, তবে সংখ্যাটা নেহাতি কম। রিকশারও টুংটাং শব্দ শোনা যায়। রাস্তার দুধারে সমস্ত দোকানই বন্ধ। গ্রীষ্মের রাত, রাস্তায় খাটিয়া পেতে দিনমজুর মানুষেরা শোবার ব্যবস্থা করছে। ঝিরঝির করে বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তাছাড়া দিনের বেলায় ও রাত 10টা-11টা পর্যন্ত মানুষের চলাচলে, যানবাহনের ভিড়ে, নানাবিধ শব্দে গমগম করা সেই রাস্তা যখন নির্জন হয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকতে কেমন যেন একটা নেশা ধরে। তাই বোধহয় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। একসময় খেয়াল হতে তাড়াতাড়ি ঘরে এসে ঢুকলাম, কিন্তু ঘরে ঢুকে দেখি ঘরের মধ্যে আলো জ্বলছে। টেবিলটার তাস সাজানো রয়েছে, কিন্তু কিরিটি ঘরে নেই। পাশের ঘরের মধ্যবর্তী দরজাটা খোলাই ছিল। সেদিকে তাকিয়ে দেখলাম ঘরটা অন্ধকার। সদর দরজার দিকে তাকালাম, সেটা কিন্তু বন্ধ। বাথরুমে গিয়েছে কি? ভাবতে ভাবতে শয্যায় এসে বসলাম, কিন্তু 5-10 করে আধ ঘন্টা কেটে গেল, কিরিটির দেখা নেই। এতক্ষণ কারো বাথরুমে লাগে নাকি? শয্যা থেকে উঠে দাঁড়িয়েছি, এমন সময় পাশের অন্ধকার ঘরটা থেকে কিরিটি বের হয়ে এলো। আরে, কোথায় ছিলিস? ওই একটুখানি ছাদে গিয়েছিলাম। ছাদে? হ্যাঁ, দেখছিলাম বাথরুমে যাতায়াত করার জন্য সুইপারদের যে ওই ঘোরানো সিঁড়িটা আছে লোহার, সেই সিঁড়িটা দিয়ে সোজা ছাদে চলে যাওয়া যায়। রাত 9টার সময় এসে সবটা ঘুরে ফিরে দেখতে দেখতেই ওই জানা হয়ে গেছিল। কিন্তু এত রাত্রে ছাদে গিয়েছিলি হঠাৎ? উর্বশীর খোঁজে। উর্বশী? হ্যাঁ রে, সেদিনকার সেই সিগারেট উর্বশীর খোঁজে। ছাদে উর্বশীর খোঁজে গিয়েছিলি মানে? বস, তবে তাহলে সবটাই বলি। সাগ্রহে শয্যাটার উপর আবার বসলাম। ছাদে গেলেই তো চোখে পড়বে এই বাড়িটার পেছনে একটা গ্যারেজ আছে। লাটুবাবুর গ্যারেজ ও মোটর রিপেয়ারিং শপ। নির্মল শিবের লোকই এই খবরটা আমাকে জুগিয়েছে।
নির্মল শিবের লোক? মানে তুই তাহলে তাকে খোঁজ নিতে বলেছিলি? অবশ্যই। শোন, কিছু দূরপাল্লার মালবাহী লরির গ্যারেজও এইটা। কলকাতা টু পুরুলিয়া, হাজারিবাগ ইত্যাদি সাপ্লাই করে। আর ওই গ্যারেজে থাকে উর্বশী সিগারেটের একটা ভ্যান। উর্বশী সিগারেটের ভ্যানটার কথা তাহলে তুই জানতিস? না, জানতাম না, তবে তুই আসার ঘন্টাখানেক আগে সেই লোকটা এসে খবরটা দিয়ে গেছে এবং আমাকে আরও বলেছে যে ওই ভ্যান ছাড়া অন্য কোনো উর্বশী সিগারেটের ভ্যানের অস্তিত্ব নেই। তা ভ্যানটা গ্যারেজে ফিরে এসেছে, তাই তো? তাই তো দেখছি। যা, তুই এখন একটুখানি ঘুমানোর চেষ্টা কর, অনেক রাত হয়েছে কিন্তু। পরবর্তী দিন ও রাত কিরিটি নিরুদ্বেগে কাটিয়ে দিল। কেবল পেশেন্স খেলে আর মাঝে মাঝে কয়েকটা উপন্যাস পড়ে আমরা দুজনে সময় কাটাতে লাগলাম। সুব্রত, 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 উঠে আয়। চুপচাপ আমার সঙ্গে আয়। কোথায়? ওদিককার ঘরটায়, দেয়ালের ওপাশে কান পেতে শোন। কিছু শুনতে পাচ্ছিস? পারবো না, পারবো না, আমি কিছুতেই পারবো না। পারতেই হবে, তোমাকে পারতেই হবে। না না, কি কি করেছে সে এমন? শেষ আমি করতাম না সীতা, কিন্তু ইডিয়েটটা সব জেনে গিয়েছে। পরশু রাতে তুমি তাকে শুধু গাড়িতে তুলে দিও, বাকিটা আমি দেখব। তুমি সত্যি ওকে মারবে? আমি আগেই বলেছি। তবে আজও তো আমি ওকে ভালোবাসি। তাই তো দেখছি পুরনো প্রেমের ঘা তোমার বুক থেকে শুকোয়নি এখনো। সীতা মৈত্র, হ্যাঁ ঠিক শুনছি, কিন্তু পুরুষ কণ্ঠটা কার? পেয়ারিলাল। পিয়ারিলাল? ও লাটুবাবুর গ্যারেজে একজন মোটর মেকানিক। তুই জানিস যে আর্থার হ্যামিল্টন একসময় বর্ধমান স্টেশনের এএসএম ছিল? 2 বছর আগে চাকরি ছেড়ে দেয়। তখন ওর সঙ্গে সীতার ঘনিষ্ঠতা ছিল। তবে কি হঠাৎ গোলমালটা? অতি লোভে। সে যাক, কাল সকালে তোকে একবার লাটুবাবুর গ্যারেজে যেতে হবে। সেখানকার মালিককে তোকে সেটা জানতে হবে। এই ফ্ল্যাটটা কি তুই সীতা মৈত্রকে নজরে রাখতেই ভাড়া নিয়েছিস? হ্যাঁ, ভাগ্য সহায় থাকায় এই পাশের ফ্ল্যাটটা ফাঁকা হয়েছিল তখনই। সীতার সঙ্গে চোরাচালানের সম্পর্ক আছে? তা জানি না, তবে ওর রূপ আর যৌবন অস্ত্র হতে পারে। আর ও আর্থার হ্যামিল্টনের স্ত্রী ছিল এক সময়। হ্যাঁ, কিন্তু এখন ওরা বিচ্ছিন্ন। যা, এবার ঘুমো। আমি ঘুমোতে পারছিলাম না। মুখগুলো একে একে মনে ভেসে উঠছিল। ঘটোৎকচ, সীতা মৈত্র, চিরঞ্জীব কাঞ্জিলাল, ভিখারি সাহেব, আর্থার হ্যামিল্টন। পিয়ারিলাল ঈর্ষান্বিত। সে ইডিয়েটটাকে সরিয়ে দিতে চায় শুধু এই কারণে নয় যে সে সব জানে, বরং কারণ হচ্ছে সীতার হৃদয়ে আজও সেই ইডিয়েটের জন্য ভালোবাসা রয়ে গেছে। ইডিয়েট কে? এই প্রশ্নই আমার মনকে ঘিরে ধরল। আর্থার হ্যামিল্টন? সীতা মৈত্র তাহলে আজও তাকে ভুলতে পারেনি? পরদিন সকাল 8টা নাগাদ কিরিটির গত রাতের নির্দেশ মতো ঘর থেকে বের হলাম লাটুবাবুর গ্যারেজ ও ওয়ার্কশপের বর্তমান মালিকের অনুসন্ধানে। আর মনের পাতায় যে অদেখা মানুষটার মুখটাকে তখনও কোনো একটা পরিচিতের আকার দেবার চেষ্টা করছিলাম, সেই মোটর মেকানিক পিয়ারিলালের যদি সন্ধান পাই, দেখা পাই, সেই কথাটাই ভাবতে ভাবতে গেলাম। 3 তলা ও 4 তলা দুটো বাড়ির মাঝখান দিয়েই বলতে গেলে প্রায় গ্যারেজ ও ওয়ার্কশপে প্রবেশের কাঁচা অপ্রশস্ত রাস্তাটা। ঢোকার মুখেই একটা হিন্দুস্থানীদের মিঠাইয়ের দোকান, লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। এগিয়ে চললাম ভিতরের দিকে। অনেকটা জায়গা নিয়ে বিরাট টিনের শেডের তলায় গ্যারেজ ও ওয়ার্কশপ। উন্মুক্ত জায়গা অনেকটা রয়েছে। সামনে কেউ নেই, কেবল একটা রোগা লম্বা শিখ দাঁতনের কাঠি নিয়ে দাঁতন করছে, আর একজন কলতলায় মাথায় সাবান ঘষছে। টিনের শেডের মধ্যে উঁকিয়ে দিলাম। অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে, আর বাতাসে মোবিল আর পেট্রোলের গন্ধ। কে যে কাকে সম্বোধন করলো তা জানার আগেই পার্টিশনের মধ্যে থেকে বেরিয়ে এলো সেই ঘটোৎকচ। পরনে স্ট্রাইপ দেওয়া ময়লা পায়জামা, গায়ে একটা গেঞ্জি, যাকে আমি প্রথম দিন এক ঝলক সীতা মৈত্রের অফিসে দেখেছিলাম। কাকে চান? আমি মিস্টার পেয়ারিলালের সঙ্গে দেখা করতে চাই।
তার রোমশ ভ্রু একটু কুঞ্চিত হলো, তারপর আবার স্বাভাবিক হয়ে এলো। কেন, পেয়ারিলালকে দিয়ে কি হবে? একটু দরকার ছিল আমার। আমি পেয়ারিলাল। আপনি পেয়ারিলাল? নমস্কার, আপনি কি মোটর মেকানিক? হ্যাঁ। ঠিক তখনই টিনের শেডের পূর্ব কোণে নজর পড়ল। উর্বশী সিগারেটের সেই ভ্যানটা দাঁড়িয়ে। আচ্ছা, আপনি কি এই গ্যারেজ ওয়ার্কশপের মালিক? একটা বড় করে গ্যারেজ আর সঙ্গে মোটর রিপেয়ারিংয়ের শপ খুলতে চাই আমি। উল্টোডাঙায় জায়গা ভাড়া নিয়েছি, তাই বড় বড় ওয়ার্কশপ ঘুরে অভিজ্ঞতা নিচ্ছি। আপনার একটু পরামর্শ চাই। পেয়ারিলালের ভ্রু আবার কুঞ্চিত হয়ে গেল। তা কিরকম ক্যাপিটাল নিয়ে নামছেন? ওই ধরুন 1050-60। লেদ মেশিন, স্প্রে পেন্টিং থাকবে। ভালো মেকানিক খুঁজছি। না 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 মানে? না মানে এখানে কোনো সুবিধে হবে না। আপনি রাস্তা দেখুন। কথাটা বলে পিয়ারিলাল আর এক মুহূর্তও দাঁড়ালো না, শটান পার্টিশনের ভিতরে গিয়ে ঢুকল। বলাই বাহুল্য, আমি আর অতঃপর সেখানে দাঁড়াই না। অবিলম্বে স্থান ত্যাগ করাই সমীচীন মনে হয় আমি গ্যারেজ থেকে সোজা বের হয়ে এলাম, কিন্তু সঙ্গে সঙ্গে ফ্ল্যাটে গেলাম না। বড় রাস্তা পার হয়ে সোজা দক্ষিণ মুখে হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটবার পরই মনটা কেমন সন্দিগ্ধ হওয়ায় পিছন ফিরে তাকালাম। কেউ অনুসরণ করছে না তো? পশ্চাতে যারা ছিল তাদের মধ্যে তেলকালি মাখা একটা নীল রঙের হাফ প্যান্ট ও হাওয়াই শার্ট পরিধানের রোগা লোককে দেখতে পেলাম। সেই লোকটার সঙ্গে আমার ব্যবধান মাত্র 10 কেন যেন মনে হলো লোকটা আমারই পিছু পিছু আসছে। যাই হোক, আবার সামনের দিকেই চলতে শুরু করলাম, কিন্তু মনের মধ্যে সন্দেহ জেগেছে। আবার কিছু দূর গিয়ে ফিরে তাকালাম। ঠিক সেই ব্যবধানেই পূর্বের লোকটিকে আমার পশ্চাতে দেখতে পেলাম। অতঃপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম লোকটিও দাঁড়িয়ে রয়েছে। আবার চলা শুরু করতেই সেও দেখি চলতে শুরু করেছে। আর কোনো সন্দেহ রইল না, বুঝলাম লোকটা সত্যিই আমাকে অনুসরণ করছে। মনে মনে হেসে একটা ট্যাক্সির সন্ধানে এদিক ওদিক তাকাতেই একটা খালি ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সি! অতঃপর প্রায় ঘন্টা 2 এদিক ওদিক ঘুরে পূর্বোক্ত ফ্ল্যাটে যখন ফিরে এলাম তখন বেলা প্রায় 11:15। এসে দেখি ঘরের দরজা বন্ধ, সঙ্গে ডুপ্লিকেট ইয়েল লকের চাবি ছিল। চাবি দিয়ে ঘর খুলে ভিতরে প্রবেশ করলাম। কিরিটি তখন ঘরে নেই, কোথাও বের হয়েছে নিশ্চয়ই। ফ্যানটা চালিয়ে চেয়ারটার উপর গাটা এলিয়ে দিলাম এবং এতক্ষণে যেন নিরিবিলিতে একাকী সকালবেলার ব্যাপারটা আদ্যপান্ত মনে মনে ভাববার অবকাশ পেলাম। কিরিটি কেন আমাকে পাঠিয়েছিল লাটুবাবুর গ্যারেজের আসল মালিকের অনুসন্ধানে? আসল মালিকের নামটা কি সত্যি কোনো প্রয়োজন ছিল কিরিটির? তবে কি কিরিটির সেই শেষ ও আসল ঘাঁটি ওই লাটুবাবুর গ্যারেজটা? কিন্তু কথাটা যেন মন কিছুতেই মেনে নেয় না। তাছাড়া এই ঘটোৎকচ, সে রাত্রে সীতা মৈত্রর ঘরে যে পুরুষের কণ্ঠস্বর শুনেছিলাম সে ঘটোৎকচের গলা নয়, অথচ ঘটোৎকচ বললে তারই নাম পিয়ারিলাল। মিথ্যা বলছে বলে মনে হয় না। লোকটাকে আর একটু বাজিয়ে দেখতে পারলে হতো। আরও একটা কথা বলতে বলতে হঠাৎ ঘটোৎকচের গলার স্বর যখন বদলে গেল তখন বোঝাই যাচ্ছে আমাকে সে সন্দেহ করেছে বা সন্দেহের চোখে দেখেছে। কিন্তু হঠাৎ আমার প্রতি তার মনে সন্দেহই বা জাগলো কেন? আর কি করেই বা জাগলো? একদিন মাত্র কয়েক মিনিটের জন্য ওভারসিজ লিঙ্কের সেক্রেটারি দিদিমণি সীতা মৈত্রর ঘরে সে আমাকে দেখেছে। তা ওই সময় সে আর্থার হ্যামিল্টনকে নিয়ে ব্যস্ত ছিল। আমার দিকে নিশ্চয়ই ভালো করে নজর দেওয়ার সময় তার হয়নি। ওইটুকু সময়ের জন্য দেখেই সে আমাকে চিনে রেখেছে? নিশ্চয়ই তা সম্ভব নয়। আর চিনেই যদি থাকে তো প্রথম থেকেই বা সেটা প্রকাশ করেনি কেন? কিরিটির ধারণা গত রাত্রে সীতা মৈত্রর ঘরে ওই ঘটোৎকচ বা পেয়ারিলালি এসেছিল। সীতা মৈত্রর সঙ্গে ঘটোৎকচের একটা সম্পর্ক আছে, কিন্তু সে সম্পর্কটা কতখানি?
ঘটোৎকচের সঙ্গে সীতা মৈত্র সম্পর্কের কথাটা চিন্তা করতে গিয়ে কখন যে সীতা মৈত্রই মনটা জুড়ে বসেছে বুঝতেই পারিনি। কিরিটি মিথ্যে বলেনি, সত্যি মেয়েটির অদ্ভুত যেন একটা আকর্ষণ আছে। এমন একখানি মুখ আছে যা একবার চোখে পড়লে মনের মধ্যে এমনভাবে একটা দাগ কেটে বসে যা কখনো বুঝি মুছে যায় না। সীতা মৈত্রর মুখখানি তেমনি করেই যেন মনের মধ্যে দাগ কেটে বসে গিয়েছিল। বারবার কেবলই একটা কথাই ঘুরে ফিরে মনে হচ্ছিল, সীতা মৈত্র যেন ওদের দলের নয়, ওদের দলে সীতা মৈত্র একান্তই যেন বেমানান। সত্যিই দুর্ভাগ্য আর্থার হ্যামিল্টনের। সীতা মৈত্রর মতো স্ত্রী পেয়েও আজ সে ছন্ন ছাড়া এক পাপ চক্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সীতা মৈত্রর মতো স্ত্রী পেয়েও আজ তার ঘরে মন নেই কেন, জীবনে শান্তি নেই কেন? কেন তাকে মদ খেয়ে নিজেকে ভোলাবার চেষ্টা করতে হয়? আর কেনই বা তাকে সেই নেশার খরচ জোগাবার জন্য আজ অন্যের কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হয়? রাজার ঐশ্বর্য পেয়েও আজ কেন সে ভিক্ষুকেরও অধম? যে ভালোবাসা দিয়ে একদিন সে সমস্ত পৃথিবীকে অধিকার করতে পারত, আজ সেই ভালোবাসা পেয়েও কেন তাকে অমন করে হারাতে হলো? আর কেনই বা সে অমন ভালো চাকরিটা ছেড়ে দিল? সীতা মৈত্রর কথা ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। কিরিটির ডাকে ঘুমটা ভেঙে গেল। সুব্রত, ওই সুব্রত, সুব্রত, আরে ওই সুব্রত, ওঠ। সত্যি কিছু বলার নেই, ঘুমে যে একেবারে কুম্ভকর্ণকেও হার মানালি তুই। কখন এলি? হ্যাঁ কিরিটি, কখন এলি? এই তো এখনই ফিরছি। কিন্তু ব্যাপার কি বলতো, কাল রাত্রে কি তোর ঘুম হয়নি নাকি? সে কথার জবাব না দিয়ে প্রশ্ন করলাম, গিয়েছিলি কোথায়? বিশেষ কোথাও না। তারপর পেয়ারিলালের সঙ্গে আলাপ হলো? আর হলো কই? কেন? তাড়িয়ে দিল তো। আলাপটা ঠিক জমে উঠবার মুখেই। কিরকম? সংক্ষেপে সকালবেলার ঘটনাটা খুলে বললাম। সব শুনে কিরিটি শুধু বলল, কিন্তু আমাকে সন্দেহ করলো কি করে তাই ভাবছি। কিরিটি সে কথার ধার দিয়েও গেল না, সম্পূর্ণ অন্য প্রসঙ্গে চলে গেল। আরে একটা কাজ আবার ভুলে চলে এলাম। সুব্রত, তোকে এক্ষুনি একবার বের হতে হবে। কাজটা গিয়ে তোকে সেরে আসতে হবে। কিন্তু কি কাজ? রমেশ মিত্র রোডে আমার এক বন্ধু থাকে, সন্তোষ রয়। সেখানে গিয়ে তোকে ফোন করে কৃষ্ণাকে একটা কথা বলতে হবে। হ্যাঁ বল। কাল রাত 12:30 থেকে 1টার মধ্যে হীরা সিং যেন আমার পাশের বাড়িতে যে অ্যাডভোকেট ওই সুহাস চৌধুরী থাকে তার গাড়িটা নিয়ে যোধপুর ক্লাবের মাঠের কাছে আমার জন্য অপেক্ষা করে। কৃষ্ণা গিয়ে যেন সুহাসবাবুকে আমার কথা বলে গাড়িটা চেয়ে নেয়। যা যা, আর দেরি করিস না। আজ শনিবার, হাইকোর্ট বন্ধ বটে, তবে বেলা 1টার মধ্যে সুহাসবাবু যদি মাছ ধরতে বেরিয়ে যায় গাড়িটা কিন্তু পাওয়া যাবে না। গাড়িটা কিন্তু খুব ভালো গাড়ি, রাব রাস্তায় খুব ডিপেন্ডেবল। আমি আর দ্বিরুক্তি না করে উঠে পড়লাম। ফিরে এসে ঘরে ঢুকে দেখি চেয়ারটার উপরে নিশ্চিন্ত আরামে গা ঢেলে দিয়ে কিরিটি ঘুমোচ্ছে। ইতিমধ্যে ভৃত্য টিফিন ক্যারিয়ারে করে টেবিলের উপরে আহার্য রেখে গিয়েছিল। হাত ঘড়িতে দেখলাম বেলা তখন 12:30 বেজে গিয়েছে। ক্ষুধায় পেটে যেন পাক দিচ্ছিল। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে কিরিটিকে ডেকে তুললাম। কিরিটি, কিরিটি, ওই ওঠ, খাবি না? আচ্ছা সুব্রত, বেদব্যাস রচিত মহাভারত তো পড়েছিস তুই নিশ্চয়ই? প্লেটে খাবার সাজাতে গিয়ে বললাম, হ্যাঁ পড়েছি একদা বাল্যকালে। এই যুগের অর্জুনের মতো এই যুগের সুভদ্রাটিকে নিয়ে পালাচ্ছিস না কেন তুই? তা মন্দ বলিসনি, কিন্তু মুশকিল যে আছে একটা। কেন? সে যুগের হলধারী বলরাম যে এ যুগের রেঞ্জ সাথে ঘটোৎকচ হয়ে আবির্ভূত হয়েছেন ভাই। ধর ধর, ওটা 1 নম্বরের গবেট। ওকে তো কাবু করতে 2 মিনিটও সময় লাগবে না। ওসব নিয়ে মন খারাপ করিস না, বুঝলি? বুঝলি, বাবা বিশ্বনাথ বলে ঝুলে পড়। ঝুলে পড়বো? পড়বি বই কি। দিবারাত্রি
ওই শ্রীমুখ পঙ্কজখানি চিন্তা করার চাইতে ঝুলে পড়াই তো বুদ্ধিমানের কাজ রে সুব্রত। দরজার গায়ে ওই সময় 3টে মৃদু নখ পড়ল। এই দরজাটা খুলে দে। আমাদের কি আশ্চর্য, নির্মল শিববাবু বোধহয় এসে গেছেন। কি আশ্চর্য, আপনার কথা শেষ পর্যন্ত একেবারে 100% মিলে গেল মিস্টার রয়। একটা মাঝারি সাইজের প্যাকেট হাতে ঘরে ঢুকতে ঢুকতে বললেন নির্মল শিববাবু। আসুন আসুন নির্মলবাবু, বসুন। বেশ গরম গরম ফ্রাই আছে, খাবেন নাকি? কিরিটি ফ্রাই সমেত বাটিটা নির্মল শিবের দিকে এগিয়ে দিল। ফ্রাই? হ্যাঁ, অতি উপাদেয় ভেটকি মাছের ফ্রাই। নিন, একটা খেয়ে দেখুন। কিন্তু মিস্টার রয়। হ্যাঁ, কি বলুন? বামাল তো পেয়েছেন, আর কেমন করে পাচার হয় তার হদিশও পেয়েছেন, তাই তো? হ্যাঁ, তা পেয়েছি বটে, তবে কারবারিদের সন্ধান পাননি, এই তো? মা বই, যজ্ঞের যখন পেয়েছেন হোতার সন্ধান পাবেন বই কি। কিন্তু বামালের এবার সন্ধান পেলাম কোথায়? পাননি? কই, সব তো উর্বশী সিগারেটের প্যাকেট, দেখুন না। আমি প্যাকেটটা খুলতে শুরু করেছি ততক্ষণে। আপনি অত্যন্ত অবিশ্বাসী মানুষ। বিশ্বাস না থাকলে কি কৃষ্ণ মেলে? এই দেখুন, সুব্রতকেই দেখুন, ইতিমধ্যে প্যাকেটটা খুলতেও শুরু করেছে। খোলার পর দেখা গেল সবই উর্বশী সিগারেট, কিছুতেই বিশেষ কিছু নেই। না, ভুল হতে পারে না। এই যে দেখুন। সহসা একটা প্যাকেট খুলতেই চকচকে একটা লম্বা চাবির মতো বস্তু বেরিয়ে পড়ল। পেয়েছি, ভুল কিন্তু আমার হয়নি, আর এই তার প্রমাণ। কি আশ্চর্য, দেখি দেখি মিস্টার রয়, দেখি। দেখুন, সোনার চাবি, ওজন অন্তত 3 থেকে 4 ভরি তো হবেই। আজকে প্লেনে করে কতগুলো বাক্স যাচ্ছিল নির্মলবাবু? 10টা বাক্স। 10টা বাক্স। এক একটা বাক্সে কটা প্যাকেট? দেখেছি 20টা করে প্যাকেট। তাহলে হলো 200 × 4, 800 ভরি সোনা পাচার হচ্ছিল এই দেশ থেকে। কি আশ্চর্য, তাহলে তো সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়ে গিয়েছে মানে? বাক্সগুলো কি আপনি ছেড়ে দিয়েছেন? তা দিয়েছি, জানতাম না যে ওগুলোতে সোনা আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি কাবুল কাস্টমে একটা টেলিগ্রাম পাঠান, মালগুলোকে আটকে দিন, কুইক। হ্যাঁ, কি আশ্চর্য, তার বলতে এক্ষুনি যাচ্ছি। এক প্রকার যেন ছুটেই নির্মল শিব ঘর থেকে বেরিয়ে গেলেন। কিরিটি আর একটা ফ্রাই তুলে বললে, না, ঠান্ডা হয়ে গিয়েছে। ঘন্টা দেড়েক বাদেই নির্মল শিব হাঁপাতে হাঁপাতে ফিরে এলো আমাদের ফ্ল্যাটে। কি হলো, দিলেন মেসেজ পাঠিয়ে? হ্যাঁ, প্লেন এতক্ষণে বোধহয় পৌঁছলো কাবুল পোর্টে। কিন্তু কি আশ্চর্য সুব্রতবাবু, তাজ্জব বনে গেছি। সিগারেটের প্যাকেটের মধ্যে সোনা, এই যে রূপকথাকেও হার মানালো মশাই। হ্যাঁ, সত্যিই তা বটে। রূপকথার চাইতেও সময় সময় অনেক বিস্ময়কর কিছু ঘটে নির্মল শিববাবু। কিন্তু তা নয় হলো, এই উর্বশী সিগারেটের ব্যাপারটা আপনাকে সন্ধান দিল কে মিস্টার রায়? কে আবার দেবে? ভগবান যে 2 জোড়া চক্ষু কপালের ওপর দিয়েছেন, সেই চক্ষু জোড়া দিয়েই সন্ধান পেয়েছি। যাক হলো। আপনাকে আমি একটা কাজের ভাত দিয়েছিলাম, সেটার কি হলো বলুন তো? কোনটা? ওই হরগোবিন্দ বাবুর কুকুর দুটো? হ্যাঁ, বললেন তিনি কুকুর নিয়ে প্রস্তুত থাকবেন ঠিক সময়, কথা দিয়েছেন। তাহলে আপনাকে ঠিক যে জায়গায় থাকতে বলেছি সেইখানে সশস্ত্র হাজির হয়ে থাকবেন কাল রাত্রিবেলা ঠিক সময়। কি আশ্চর্য, থাকবো বই কি। তাহলে এবার আসতে আজ্ঞা হোক। কি আশ্চর্য, উঠতে বলছেন তাহলে? হ্যাঁ, বেশ, চলি, কি বলেন? হ্যাঁ, আসুন। নির্মল শিববাবু চলে যাওয়ার পর কিরিটি বললে, সুব্রত, একটা কাজ কর, তুই ঘরটা একটুখানি পরিষ্কার করে রাখ। কেন, কি ব্যাপার? না মানে বলা তো যায় না, হঠাৎ ধর তোর খোঁজে কোনো ভদ্রমহিলা যদি এই সময় এই ঘরে এসে পড়েন, কি ভাববেন বলতো? তিনি ভাববেন যে বুঝি আমরা হয়তো কেবল দক্ষিণ হস্তে একটি ব্যাপারের সঙ্গেই পরিচিত। সেটা কি খুব একটা শোভন হবে? তা যেন বুঝলাম, কিন্তু আসছেনটা কে বলতে পারে, হয়তো চিত্রাঙ্গদা, নয়তো রাজনটি বসন্ত সেনা, কিংবা স্বয়ং উর্বশী।
এই ক্ষুদ্র ফ্ল্যাটে আবির্ভূত হতে পারেন। হেয়ালি রাখ, কথাটা খুলে বলতো। আমি কি সঠিক জানি যে হেয়ালি ছেড়ে সব সঠিক কথা বলবো? সবটাই তো আমার অনুমান রে। কিন্তু কিরিটির অনুমান সেদিন রাতে ভুলই প্রমাণিত হলো। অথচ আমি জানি সেই রাত্রে প্রতিটি মুহূর্ত সে কারো জন্যে কতটা অধীর আগ্রহে কাটিয়েছিল। সেই রাত কিরিটি জেগেই কাটিয়ে দিল। পরদিন সারাদিন ঘরে বসে কিরিটি শুধু অপেক্ষা করে গেল, চেয়ারে বসে চোখ বুজে, অথচ কান খাড়া করে। যত সন্ধ্যা গড়িয়ে গেল কিরিটি যেন একটা চাপা উত্তেজনায় অস্থির হয়ে উঠল। বুঝতে পারছিলাম এটা হেঁয়ালি নয়, এ সত্যি। রাত 9:30, দরজায় মৃদু নখ হলো। কিরিটি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আসুন, আপনার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমি জানতাম আপনি আসবেন। দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। ঘরে এসে ঢুকল সীতা মৈত্র। আমিও এগিয়ে গেলাম। বসুন। আপনি তাহলে এই চিঠি পাঠিয়েছেন? চিঠির নিচে আমার নাম তো তারই প্রমাণ দিচ্ছে সীতা দেবী। কিন্তু এর মানে তো আমি কিছুই বুঝিনি মিস্টার রায়। পেরেছেন বই কি? পেরেছি। না হলে এই চিঠি পেয়েই আপনি ছুটে আসতেন না। বিশ্বাস করুন, আমি শুধু চিঠির মানে জানতে এসেছি। আচ্ছা সীতা দেবী, আমাকে একটা কথা বলুন, আপনি কি সত্যি বোঝেননি? আপনি কি সত্যি বলতে চান যে আপনার নিজের বর্তমান অবস্থার গুরুত্বটা আপনি এখনো বুঝতে পারেননি? আমার বর্তমান অবস্থার গুরুত্ব? হ্যাঁ, মৃত্যু আজ আপনার সামনে এসে দাঁড়িয়েছে সীতা দেবী। আপনি জানেন না, কিন্তু আমি জানি যে ওভারসিজ লিংক আসলে কি ব্যবসা করে। কেমিক্যালস, চা, সিগারেট। সেগুলো বাহ্য। সত্যিকারের ব্যবসা চোরাই সোনা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চোরাই সোনা। যে সোনা এদেশ থেকে নানাভাবে চুরি করা হয় সেইগুলোকে গলিয়ে ছোট ছোট চাবির আকারে উর্বশী সিগারেটের প্যাকেটে ভরে বিদেশে চালান দিচ্ছে আপনাদের ওভারসিজ লিংকের কর্তারা। না না, কি বলছেন এসব? ঠিকই বলছি। আর আপনি হয়তো জানেন না, কিন্তু আর্থার হ্যামিল্টন কিন্তু কথাটা জানে। না না, সে এতটা খারাপ নয়। হি ইজ সো ইনোসেন্ট। কিন্তু পেয়ারিলাল সেটা বিশ্বাস করে না। পিয়ারিলাল? হ্যাঁ, সে আপনাকে গত রাত্রে এসে বলেনি আর্থার হ্যামিল্টনকে সে শেষ করে দিতে চায়? সেই কথাই কি গত রাত্রিবেলা পেয়ারিলাল এসে আপনাকে জানিয়ে যায়নি সীতা দেবী? আপনি চুপ করে আছেন কেন সীতা দেবী? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। কোথায় যাওয়ার কথা আছে আজ রাত্রিবেলা? আর্থারকে তো আপনি আজও ভালোবাসেন, কেন তবে চুপ করে তার সর্বনাশ ডেকে আনবেন মিস মৈত্র? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না। আপনি বলুন, আমি তো আছি আপনার নিরাপত্তার জন্য। আজ অফিসে শুনেছিলাম উর্বশী সিগারেটের ভ্যান নাকি বারুইপুরে যাবে। বারুইপুর? তাহলে আমার অনুমানটা ভুল নয়। ঠিক আছে, আপনি আপনার ঘরে যান। না, আমি ঘরে যাব না এখন। চায়না টাউন হোটেলে যেতে হবে। সেখানে কি আছে? সেখানেই আর্থার থাকে, ওখান থেকেই ওকে তুলে নেওয়ার প্ল্যান। ঠিক আছে, আপনি যান, আপনার কোনো ভয় নেই। সেই রাত্রেই ভবানীপুর থানায় আমরা, মানে আমি, কিরিটি এবং নির্মল শিব অপেক্ষা করছিলাম। হঠাৎ ফোন এলো এই সময়। হ্যালো, হ্যাঁ কি বলছেন? কি আশ্চর্য, সীতা মৈত্র এখনো চায়না টাউনে পৌঁছবেনি। রাত তখন 11:30, অথচ সীতা আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়েছে রাত 10:30টায়। একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল যেন। তবে কি সীতা দেবী ওখানে আদৌ পৌঁছাতে পারলো না? সুব্রত, কি রে? ব্যাপারটা আমার ভালো মনে হচ্ছে না, বুঝলি? আর হরিপদও এখনো কোনো খবর দেয়নি না? ওরই তো বলার কথা ছিল যে উর্বশীর ভ্যানটা কখন বেরোলো।
হ্যালো, হ্যাঁ আমি ওসি বলছি। কি আশ্চর্য, ভ্যান সন্ধেবেলায় বেরিয়ে গেছে গ্যারেজ থেকে, এখনো ফেরেনি। শুনলেন তো মিস্টার রায়, ভ্যান এখনো ফেরেনি। আর দেরি করা ঠিক হবে না, চলুন। সবাই আমরা জিপে উঠলাম। কিরিটি নিজেই স্টিয়ারিং ধরল। রাত তখন প্রায় 11:15। শহর প্রায় নিস্তব্ধ। একটা নির্দিষ্ট স্থানে এসে দেখা গেল এক ভদ্রলোক হরগোবিন্দ বিরাট 2 অ্যালসেশিয়ান কুকুর নিয়ে গাড়ির মধ্যে বসে অপেক্ষা করছেন। হরগোবিন্দ, এসেছো কতক্ষণ? তা বোধ হয় ঘন্টাখানেক হবে। ঠিক আছে, আমাদের পেছনে এসো। আগে কিরিটির জিপ, পিছনে হরগোবিন্দর গাড়ি। আমরা রওনা দিলাম বারুইপুর। রাত 1টা নাগাদ আমরা পৌঁছলাম। পথের ধারে গাড়ি দাঁড় করিয়ে নির্মল শিব বললেন, এবারে এই গেঞ্জিটা দাও কুকুর দুটোকে। হরগোবিন্দ, নামা ওদের। হরগোবিন্দ নিয়ে এলো গলায় চেন বাঁধা কুকুর দুটো গাড়ি থেকে নামিয়ে। সেই গেঞ্জিটা কুকুর দুটোকে শুঁকতে দেওয়া হলো কিছুক্ষণ। কুকুর দুটো আকাশের দিকে অন্ধকারে মুখ তুলে দুবার ঘেউ ঘেউ শব্দ করে এবার এগোতে শুরু করলো। আগে আগে কুকুর দুটো, আর আমরা তাদের পিছনে। কখনো রাস্তা, কখনো মাঠ, কখনো পুকুরের ধার দিয়ে কুকুর দুটো এগিয়ে যেতে লাগলো। অবশেষে এক নির্জন পোড়ো বাড়ির সামনে এসে থামলো তারা। সেখানে দাঁড়িয়ে উড়বসি সিগারেটের সেই কালো ভ্যানটা। হরগোবিন্দ, থামো। বল। নির্মল শিববাবু, বলুন। পিস্তল আছে তো? হ্যাঁ, লোডেড। ওকে। বাড়িতে ঢুকতে বেগ পেতে হলো না। পরে জানা গেল এটি এককালে নীলকুঠি। সব ঘর অন্ধকারে খাঁ খাঁ করছে। হঠাৎ এক ঘরে ক্ষীণ আলোর আভাস চোখে পড়ল। সামনে এগিয়ে গেল কিরিটি, পিছনে আমি আর নির্মল শিব। শুনছিস? নির্মল শিববাবু, গেট রেডি। ঘরে ঢুকেই দেখি এক টিমটিমে বাতিতে আলোকিত কক্ষে শয্যার উপর এক নারী মূর্তি চিত হয়ে পড়ে আছে। দরজার পেছন দিকে এক ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল কিরিটির উপর, কিন্তু কিরিটি সাথে সাথেই বিশেষ কায়দায় তাকে মাটিতে ফেলে কাবু করে ফেলল। সুব্রত, আমি একে ধরছি, তুই গিয়ে এক্ষুনি সীতা দেবীকে দেখ। আমি ছুটে গিয়ে দেখলাম, হে কি, সীতা মৈত্র চুপচাপ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ডান বুকের দিকে একটা ছুরির আঘাত, শাড়িতে রক্ত, বিছানায় রক্ত, আর পাশে পড়ে আছে ছুরিটা। আমি এগিয়ে গিয়ে তার মুখের কাছে নিঃশ্বাস পরীক্ষা করি। প্রাণ আছে। নির্মল শিববাবু, আমার পকেটে একটা সিল্কের কর্ড আছে, ওটা দিয়ে এক্ষুনি বেঁধে ফেলুন একে। নির্মল শিব তাড়াতাড়ি এবার এগিয়ে এলো কিরিটির কাছে এবং তার পকেট থেকে সিল্ক কর্ডটা টেনে বের করলো এবং ক্ষিপ্র হস্তে কিছুটা কিরিটির সাহায্যে শেষ পর্যন্ত আততায়ীকে বেঁধে ফেলা হলো। এতক্ষণ আততায়ীকে কিরিটি মাটিতে উপুর করে রেখেছিল। পিছন দিক থেকে তাকে শক্ত করে সিল্ক কর্ডের সাহায্যে বাঁধবার পর চিৎ করতেই আমার লোকটার মুখের প্রতি প্রথম নজর পড়ল। চমকে উঠলাম লোকটার মুখের দিকে তাকিয়ে। আরে, এ তো আর্থার হ্যামিল্টন। ইতিমধ্যেই আততায়ী আর্থার হ্যামিল্টনকে বন্দি করে কিরিটি আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং কোনো কথা না বলে প্রথমেই সীতার নাকের কাছে মুখ নিয়ে গিয়ে পরীক্ষা করল। তারপর হাতটা তুলে নিয়ে নারীর গতি পরীক্ষা করল কিরিটি। প্রাণ আছে, তবে বাঁচবে না। নির্মল শিববাবু, একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার জিপে করেই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি সীতা দেবীকে তুলে নিচ্ছি। সীতাকে জিপে তোলা গেল না, তাই হরগোবিন্দর গাড়িতেই তাকে তোলা হলো। আমি আর কিরিটি উঠলাম ওই গাড়িতে। বন্দি আর্থার হ্যামিল্টন ওসি নির্মল শিব বাবুর সঙ্গে জিপে। স্থির হলো সীতাকে হাসপাতালে পৌঁছে দিয়ে তারপর থানায় যাওয়া হবে। পরদিন বেলা 7টার দিকে কিছুক্ষণের জন্য সীতার জ্ঞান এলো। আমি, কিরিটি আর নির্মল শিব তিনজনই দাঁড়িয়ে আছি তার বেডের সামনে। কিন্তু সীতার বলার মতো শক্তি ছিল না আর। মারাত্মক ছুরির আঘাতে অতিরিক্ত রক্তস্রাব, নিদারুণ অবস্থা। কিছু বলবেন সীতা দেবী? ছলো ছলো চোখে তাকিয়ে থাকে সীতা কিরিটির মুখের দিকে। কোনো কথাই যেন বলতে পারে না। ঠোঁট দুটো থরথর করে কাঁপতে থাকে কেবল। আপনি বলুন যদি কিছু বলতে চান। আর্থার। হ্যাঁ হ্যাঁ, বলুন। আর্থার কি?
তাকে তাকে বোধহয় শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না মিস্টার রায়। আপনি নিশ্চিন্ত থাকুন সীতা দেবী, সে এখন সুরক্ষিত। বেঁচেছে সে? সে হ্যাঁ, সে এখন অক্ষত অবস্থায় আছে। অক্ষত আছে? থ্যাঙ্ক গড। শেষের কথাগুলো যেন ক্রমশ অস্পষ্ট হয়ে গেল। দু চোখের কোল বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। টেরি পাইনি কখন আমার চোখ দুটো জলে ভিজে উঠেছে। ওই দিনই থানায় বসে কিরিটি বলছিল, বেচারি সীতার পরিণতির জন্য নিজেকে বোধহয় কখনো আর ক্ষমা করতে পারবো না। কেন এমন বলছেন মিস্টার রায়? কি বলুন তো নির্মল শিববাবু, ওনার এই পরিণতির জন্য আমিই দায়ী। আপনি? আমি যদি গতকাল রাত্রে সীতা দেবীকে একা না যেতে দিতাম, হ্যামিল্টনকে বাঁচানোর আশায় কেন ওকে যেতে দিলাম? এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। তবু একটা কথা এখনো বুঝতে পারলাম না, আপনি কেন ওকে বাঁচানোর চিন্তা করলেন? মানে এমন একটা স্কাউন্ড্রেল। এখানেই আপনার ভুল। ভুল? হ্যাঁ, লোকটা কিন্তু স্কাউন্ড্রেল নয়, সে একজন হতভাগ্য। হতভাগ্য? অমন স্ত্রী, অমন ভালোবাসা পেয়েও সে যদি পথে না ফেরে, তবে সে দুর্ভাগা ছাড়া আর কি আমাকে বলতে পারেন? আপনি দেখছি এখনো তার জন্য দয়া মায়া রেখেছেন, হ্যাঁ? অথচ সে তো একজন মার্ডারার। মার্ডারার? কে? আর্থার হ্যামিল্টন। সেই তো সীতাকে খুন করেছে। একদমই না, সে সীতাকে খুন করেনি। কি বলছিস কিরিটি? সে আর্থার হ্যামিল্টন নয়। তাহলে কে সে? আর্থার হ্যামিল্টনের ছদ্মবেশে থাকা আসল খুনি। ছদ্মবেশে? চলুন থানার হাজত ঘরে নিয়ে যাই, সব ভুল আপনাদের ওখানেই পরিষ্কার হবে। আমরা সকলে এসে থানার সেই লকআপের মধ্যে তালা খুলে ঢুকলাম। দিনের বেলাতেও ঘরটার মধ্যে আলো না জ্বালালে ভালো করে সবকিছু দৃষ্টিতে আসে না। আমাদের পদশব্দে লোকটা ফিরে তাকালো। লোকটার সঙ্গে চোখাচোখি হতেই কেন যেন বুকটার মধ্যে শিরশির করে উঠল। রুদ্ধ আক্রোশে পিঞ্জরাবদ্ধ বাঘের মতোই চোখ দুটোতে তার যেন আগুন জ্বলছিল তখন। কিরিটি, এ তো আর্থার হ্যামিল্টনই। মানে তুই কি বলছিস? আমি তো এখনো কি তোর তাই মনে হচ্ছে সুব্রত? একটু ভালো করে দেখ, ওর চোখের দিকে তাকালেই বুঝতে পারবি যে এটা আর্থার হ্যামিল্টন নয়। তোদের কেন, সকলেরই ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। তবে হ্যামিল্টনের অপূর্ব ছদ্মবেশ নেওয়া সত্ত্বেও আমি ওর চোখের দিকে তাকিয়েই গতকাল বুঝতে পেরেছিলাম যে ও আসলে কে। ওর ওই দুই চোখ আমাকে ওর সত্যিকারের পরিচয়টা দিয়েছিল ওর ছদ্মবেশ নেওয়া সত্ত্বেও। হ্যাঁ, তোদের সকলকে ফাঁকি দিতে পারলেও ও আমাকে ফাঁকি দিতে পারেনি। নাও ইউ সি। বলতে বলতে এগিয়ে গিয়ে লোকটা দাড়ি ধরে একটা হ্যাঁচকা টান দিতেই স্পিরিট কামের সাহায্যে লাগানো ফলস মেকআপের দাড়ি গোঁফ কিরিটির হাতের মুঠোর মধ্যে চলে এলো এবং সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম এতক্ষণে লোকটাকে চিনতে পেরে। এ কি কাঞ্জিলাল? এ কি কাঞ্জিলাল? হ্যাঁ, চিরঞ্জীব কাঞ্জিলাল। আর এই হচ্ছে আসল আততায়ী। আশ্চর্য, চিরঞ্জীব কাঞ্জিলাল? হ্যাঁ, আপাতত তাই মনে হলেও এই নামটা কিন্তু ওর আসল নাম নয়। ছদ্মবেশের মতো এটিও ওর একটা ছদ্মনাম। ছদ্মনাম? হ্যাঁ, মহৎ ব্যক্তি কিনা, তাই বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত উনি। আরো নাম আছে ওর? আছে আছে, আমি ইতিমধ্যে আরো দুটো নাম জেনেছি ওনার। বোম্বেতে উনি ছিলেন মিস্টার রাখান, আর মাদ্রাজে ছিলেন মিস্টার অবিনাশ লিঙ্গম। তাই নাকি? হ্যাঁ, 4-5টি ভাষায় পারদর্শী ব্যক্তি ইনি। ওর আসল নামটা একমাত্র ওই জানে। বলুন না মিস্টার কাঞ্জিলাল, আপনার আসল, আদি ও অকৃত্রিম নামটা কি? কিন্তু চিরঞ্জীব চুপ, শুধু দগ্ধ চোখে আমাদের দিকে তাকিয়ে থাকে। বোবার কিন্তু কোনো শত্রু নেই নির্মল শিববাবু। যাক, চলুন বাইরে গিয়ে বসে যাক। তাহলে তুই ওকে আগেই সন্দেহ করেছিলি?
হ্যাঁ, চায়নাটাউন হোটেলে যেদিন ওকে প্রথম দেখি তখনই ওর চোখের দিকে তাকিয়ে আমি একদম চমকে উঠেছিলাম, কারণ সেই চোখ আমার মনে গাঁথা ছিল। আচ্ছা কিরিটি, তুই কি আগে ওকে দেখেছিলি? না, চাক্ষুষ দেখিনি, কিন্তু ফটোতে দেখেছিলাম। ফটোতে? হ্যাঁ, ক্রিমিনাল রেকর্ড সেকশনে রাখা একটা অ্যালবামে। তখনই আমার মনে পড়ে ওর এই চোখ আর এই দৃষ্টি কোনো সাধারণ ক্রিমিনালদের নয়, যাদের রক্তেই অপরাধ মিশে আছে, এই চোখ তাদেরই। সেই দিন আমি ডিসিকে ওর কথা বলি। তিনি বিশেষ তথ্য আমাকে সেদিন দিতে পারেননি, শুধু বলেন যে বোম্বে আর মাদ্রাজে সোনা পাচার আর নোট জালের মামলায় ওর নাকি নাম ছিল। তবে তো ওকে ধরেছিল পুলিশ। হ্যাঁ, কিন্তু প্রমাণের অভাবে ওকে ছেড়ে দিতে হয়। ও, এই তারপর লোকটার আর কোনো খবর কিন্তু ছিল না। কলকাতায় যে সে চিরঞ্জীব কাঞ্জিলাল নাম নিয়ে হাজির হয়েছে সেটা কেউ ভাবতেই পারেনি। যখন হ্যামিল্টনকে অনুসরণ করতে করতে চায়নাটাউন হোটেলে গিয়ে ওকে আমি দেখি, তখনই বুঝে যাই যে এই লোকটাই সেই লোক। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। অনুসন্ধানে বেরিয়ে আসে একটা ইতিহাস। ইতিহাস? হ্যাঁ, মাদ্রাজ ও বোম্বে থেকে পলায়ন করে সে আসে কলকাতায়। এখানে তার সঙ্গে পরিচয় হয় ঘটোৎকচ অর্থাৎ পেয়ারিলালের সঙ্গে। পেয়ারিলাল লোকটা দুর্ধর্ষ এবং শয়তান হলেও চিরঞ্জীবের মতো তার কূটবুদ্ধি ছিল না। পেয়ারিলাল তখন চায়নাটাউন হোটেলটি একজনের কাছ থেকে ষড়যন্ত্র করে বাগিয়ে নিয়ে সবে হোটেলটির মালিক হয়েছে। পেয়ারিলালের সঙ্গে দোস্তি পাতিয়ে চিরঞ্জীব ওই চায়নাটাউন হোটেলে আস্তানা গেড়েছিল। তারপর পিয়ারিলালের মাথায় হাত বোলাতে কাঞ্জিলালের বিশেষ বেগ পেতে হয়নি। অতি সহজেই সে হোটেলটিকে গ্রাস করে নিল এবং তার একটা পাকাপাকি নিশ্চিন্ত আস্তানাও হলো। আস্তানা হওয়ার সঙ্গে সঙ্গে চিরঞ্জীব আবার পুরাতন কারবার অর্থাৎ নোটজাল ও সোনা চোরা কারবারে মন দিল। একে একে সোনার লোভে লোভে চিরঞ্জীবের তলে অনেক লোক এসে ঝুঁকতে লাগলো। তবে ঘটোৎকচের পিয়ারিলালটাও আসল নাম নয়। কিন্তু পিয়ারিলালেরও আসল নাম নয়? না, ওর আসল নাম হচ্ছে ফ্রান্সিস মুর, নেটিভ খ্রিস্টান। আর আর্থার হ্যামিল্টন? আর্থার ও ফ্রান্সিস ছিল খুব পুরনো বন্ধু। তবে আর্থার ছিল অর্থলোভী, আর সেই লোভই ছিল তাদের বন্ধুত্বের ভিত্তি। যাই হোক, যা বলছিলাম, চিরঞ্জীব কলকাতায় স্থিত হওয়ার পর তার ওভারসিজ লিঙ্ক কোম্পানি সে গড়ে তুলল এবং বরাবর যেমন সে করে এসেছে এবারেও তেমনই ওভারসিজ লিঙ্কই নয়, সঙ্গে সঙ্গে নিজেকে এবং তার আসল কারবারকে পুলিশের সেন দৃষ্টি থেকে বাঁচাবার জন্য একে একে আরও ফ্রন্ট করে তুলল। পান্থপিয়বাস রেস্টুরেন্ট, লাটুবাবুর গ্যারেজ আর সবার উপরে উর্বশী সিগারেটস, যা ছিল মূল অপারেশন ঢাকার জন্য। এইভাবেই তৈরি হলো এক বিশাল ক্রাইম নেটওয়ার্ক, যার নেপথ্যে ছিল এক রূপ বদলের মাস্টার। একাধিক ছদ্মনামের পেছনে একজনই মানুষ, চিরঞ্জীব কাঞ্জিলাল। চিরঞ্জীব কাঞ্জিলালের সঙ্গে প্রথম হাত মিলিয়েছিল ফ্রান্সিস, আমাদের ঘটোৎকচ বা পেয়ারেলাল। তারপর এলো পানওয়ালা ভিখান এবং পান্থপিয়বাস রেস্তোরাঁর মালিক কালী কিঙ্কর সাউ। শেষমেশ যুক্ত হল আর্থার হ্যামিল্টন আর তার সুন্দর স্ত্রী সীতা হ্যামিল্টন। আর্থার অর্থলোভী হলেও দুর্বুদ্ধি ছিল না। স্ত্রীর সঙ্গে তার প্রায় ঝগড়া হতো ঠিকই, কিন্তু সেপারেশনের কথা তাদের কেউই ভাবতে পারেনি। এমন এক সময় হঠাৎ চিরঞ্জীব কাঞ্জিলাল আসে ঘটোৎকচের সঙ্গে বর্ধমানে হ্যামিল্টনের রেল কোয়ার্টারে। এর পরের ইতিহাস কিছুটা বলেছিল আর্থার হ্যামিল্টন এবং বাকিটা আমার অনুমানের ওপর নির্ভর করে আমি গড়ে তুলেছি। আচ্ছা কিরিটি, আর্থার এখন কোথায়? আসানসোলে, আত্মীয়ের বাড়িতে, পুলিশি পাহারায় আছে। আসানসোলে? হ্যাঁ, আমি ডিসিকে বলে ব্যবস্থা করেছিলাম। তবে সীতাকে সেদিন চায়নাটাউনে যেতে দিলেন কেন? না যেতে দিলে যে চিরঞ্জীবকে হাতে না হাতে ধরা যেত না। তবে আমি ভুল করিনি যেতে দিয়ে। আমার ভুলটা হয়েছিল ওকে একা যেতে দিয়ে। তোর ধারণা ছিল যে কাঞ্জিলাল খুন করবে না, তাই তো? সেটাই ধারণা ছিল আমার। হঠাৎ এমন বিদঘুটে ধারণা কেন হলো মিস্টার রায়? কারণ আমি জানতাম কাঞ্জিলাল সীতাকে ভালোবাসে। কি করে বুঝলেন? একটাই মাত্র ইঙ্গিত,
যাকে ভালোবেসেছি বলে আগাগোড়া জেনে এসেছি এবং সেও আমাকেই ভালোবাসে বলে জেনে এসেছি, হঠাৎ যখন কোনো এক মুহূর্তে সেই জানাটা মিথ্যা হয়ে যায়, অর্থাৎ জানতে পারি যে আমার জানাটা ভুল, সেই মুহূর্তে যে হিংসার আগুন জ্বলে ওঠে তা বড়ই ভয়ঙ্কর। কাঞ্জিলাল যে মুহূর্তে জানতে পারলে যে সীতা আজও আর্থারকে ভালোবাসে, সেই মুহূর্তেই তাঁর বুকে জ্বলে উঠল হিংসার ভয়াবহ আগুন, আর সেই হিংসার আগুনেই সে ধ্বংস করল সীতাকে, আর নিজেকেও ডেকে আনলো সর্বনাশের মুখে। আপনি নিশ্চিত কাঞ্জিলাল ভালোবাসতো সীতাকে? হ্যাঁ, আমি নিশ্চিত। আপনি যেসব সার্চ রিপোর্ট এনেছিলেন তাতে চিরঞ্জীবের ঘর থেকে একটি বাঁধানো বাইবেল পাওয়া গিয়েছিল, তার ভেতরেই ছিল এই ছোট ফটোটা। কিরিটি একটা ফটো বের করে আমাদের সামনে ধরল। এ তো চিরঞ্জীবের ফটো, কিন্তু পেছনের লেখাটা পড়ুন। পিছনে ইংরেজিতে লেখা, টু মাই ডার্লিং সীতা, চিরঞ্জীব। এবং তার নিচে যে তারিখটা রয়েছে সেটা 1 বৎসর পূর্বের। এই লেখাটুকুই সীতা আর চিরঞ্জীবের সম্পর্ককে একদম স্পষ্ট করে দেয়। কিন্তু ফটোটা বাইবেলের মধ্যে এলো কি করে? খুব সম্ভবত আমার অনুমান যে পরে দুজনের মধ্যে আর্থার হ্যামিল্টনকে নিয়ে মনোমালিন্য হওয়ায় হয় সীতা চিরঞ্জীবকে ফটোটা ফেরত দিয়েছিল, না হয় চিরঞ্জীবই চেয়ে নিয়েছিল সীতার কাছ থেকে। যাই হোক, হ্যামিল্টনকে দলে টেনে নিয়েছিল চিরঞ্জীব সীতার টানেই, কিন্তু সেটাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল। কেন? এই খেলায় কোনোভাবেই নারী স্থান নেই। সীতার আবেগই চিরঞ্জীবকে দুর্বল করে দিয়েছিল, আর সেই দুর্বলতাই তাকে আগাগোড়া ডুবিয়েছে। যাই হোক, হ্যামিল্টনকে দলে নিলেও চিরঞ্জীব কখনো তার উপর পূর্ণ আস্থা কিন্তু রাখতে পারেনি, তাই তাকে সক্রিয় হতে দেয়নি কখনো, বরং নেশা দিয়েই বন্দি করে রেখেছিল বলা চলে। নেশা? হ্যাঁ, মদের নেশা। সরল প্রকৃতির আর্থার হ্যামিল্টনকে নেশাগ্রস্ত করে মুঠোর ভেতর রাখতে ওর কিন্তু মোটেই কষ্ট হয়নি। তারপর চিরঞ্জীব করল দ্বিতীয় মারাত্মক ভুল, হ্যামিল্টনকে উপেক্ষা করা। সে যখন হ্যামিল্টনকে আগের মতো নেশা জোগানো বন্ধ করলো, সেখান থেকেই শুরু হলো আসল গোলমাল। আরো একটা গোলমালও তো হয়েছিল, তাই নয়? হ্যাঁ, লাভের ভাগ বাটোয়ারা নিয়েও একটা গোলমাল হয়েছিল। তাই দলের কেউ আক্রোশে পুলিশকে একটা উড়ো চিঠি দিল, একজন মারাও গেল। মোহিনী মোহনকেও সরিয়ে ফেলল চিরঞ্জীব। আর ভিকান, দলপতির সন্দেহটা যখন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে থাকে না, তখন 2-4 জনকে সেই সন্দেহের আগুনে পুড়ে মরতেই হয়। ভিকানকে সেই কারণেই প্রাণ দিতে হয়েছিল। একটা প্রশ্ন, সীতা কি সব জানতো? পুরোপুরি না, শুরুতে না বুঝলেও শেষটায় সন্দেহ করেছিল সে। আর হ্যামিল্টন? জেনেও কিছু বলার শক্তি ছিল না তার। রেসের ময়দান আর মদের নেশা ওকে পুরো গ্রাস করেছিল, আর ওকে এই নেশার পথ দেখিয়েছিল চিরঞ্জীব কাঞ্জিলাল। তারপর শেষ ট্র্যাজেডি। নেশা, অর্থের দৈন আর সীতার বিচ্ছেদে পিষে যাওয়ার পর হ্যামিল্টন শেষ পর্যন্ত পুলিশকে একটা উড়ো চিঠি দেয়। কি? আর্থার হ্যামিল্টন চিঠি দিয়েছিল? হ্যাঁ, মাত্র 10 দিন আগে। কিন্তু চতুর কাঞ্জিলাল সেটা জেনে ফেলে, আর সঙ্গে সঙ্গে হ্যামিল্টনকে সরিয়ে ফেলার জন্য ছক কষতে শুরু করে সে। তবে সে তা করতে পারল না কেন? তার দুটো কারণ আছে। প্রথমত, সীতা এখনো হ্যামিল্টনকে ভালোবাসে, এবং দ্বিতীয়ত, হ্যামিল্টনকে মেরে ফেললে সীতাও হারিয়ে যাবে। মদনের ফুলস্বর নয়, এখানে রতির বঙ্কিম কটাক্ষই শেষ পর্যন্ত অঘটন ঘটাল। হ্যাঁ, চিরঞ্জীব সীতাকে সত্যিই ভালোবাসত, আর ভালোবাসার আগুনেই সে পুড়ে মরল। তবে একটা কথা এখানে স্বীকার না করলে খুব অন্যায় হবে, বুঝলি? সারা দক্ষিণ কলকাতার রাস্তা জুড়ে যদি মোহিনী মোহনের লাশটা অতিরিক্ত দম্ভে কাঞ্জিলাল টুকরো টুকরো করে না ছড়িয়ে দিত, বিশেষ করে দক্ষিণ কলকাতার উপরের দৃষ্টিটা কিন্তু আমার আকর্ষিত হতো না। এবং সেদিন রাত্রে বের হয়ে যদি ঘুরতে ঘুরতে ওভারসিজ লিঙ্কের ওপর আমার নজর না পড়ত, এবং ওভারসিজ লিঙ্কে নেহাত কৌতূহলের বশে প্রবেশ করার পর সেখানে ঘটোৎকচ ও সীতাদেবীর দর্শন না পেতাম, সেদিনকার সেই ঘটনা না ঘটলে হ্যামিল্টনকে ঘিরে ওভারসিজ লিঙ্কের উপর সন্দেহটা আমার ঘনীভূত হতো না। কিন্তু এসব তথ্য জানলি কিভাবে? কিছুটা অনুমান, কিছুটা অনুসন্ধান, আর কিছুটা আর্থার হ্যামিল্টনের মুখে। আর্থারের মুখে? হ্যাঁ,
কি আশ্চর্য! তাহলে চিরঞ্জীবী সব রহস্যের মেঘনাদ। হ্যাঁ, তবে আর একটা মাস যদি দেরি হতো, চিরঞ্জীব ঠিক নাগালের বাইরে চলে যেত। কারণ যে সোনা সে চুরি করে হস্তগত করেছিল তার বোধহয় সবটাই সে মোটামুটি মুনাফা রেখে বিদেশে পাচার করে দিতে পেরেছিল। আর ওভারসিজ লিঙ্কের কারবার সে হয়তো এভাবেই শীঘ্রই ঘটিয়ে নিত। কিন্তু কথায় বলে না ধর্মের কল, ঠিক সময়ে ঘটনাচক্রে যোগাযোগটা এমন হয়ে গেল যে চিরঞ্জীবের আর পালানো কিন্তু হলো না। কিন্তু পালালেই কি পারতো? হ্যাঁ, আর একবার জাল গুটিয়ে ফেললে স্বয়ং কিরিটের আরও সাধ্য ছিল না নাগাল পাওয়ার। ও যে কত বড় শয়তান আপনারা কিন্তু জানেন না। কিন্তু একটাই দুঃখ, শেষ পর্যন্ত সীতা দেবীকে বাঁচাতে পারলাম না। কি আশ্চর্য! তার জন্য কি আবার দুঃখ করে নাকি? যেমন পথে পা দিয়েছিল। সবই সত্যি, তবু শেষ মুহূর্তে আমার ওই ভুলটা না হলে সীতা দেবী হয়তো আজও বেঁচে থাকতো। কি আশ্চর্য! শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী মন পবন। গল্পের সূত্রধার ও গল্প পাঠ তথা সুব্রত চরিত্রে আমি আকাশ, কিরিটির ভূমিকায় শুভ্রদীপ। অন্যান্য চরিত্রে তপলব্ধা, ডালিয়া, কৌশিক, শরিত, সমীরণ এবং উৎপল। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে স্ক্রিপ্টার, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, আবহ নির্মাণে আকাশ এবং ঋদ্ধিমান, সমগ্র পরিচালনা আকাশ, কিরিটি টাইপোগ্রাফি রৌমজিৎ এবং প্রচ্ছদঙ্কনে অর্ক। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা তা করতে পারেন। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন সেকশনে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।